নিজেকে ভুলেও আমার হাজবেন্ড বলে পরিচয় দিবি না। 1 বছর গেলে তোকে আমি ডিভোর্স দিয়ে আশিককে বিয়ে করব। আমি সত্যিই বোকা। আমি এই অপমানটা যোগ্য ছিলাম, কিন্তু এই অপমান তুমি করেছো আমায়, তার বদলা আমি নেবই। আজ আমি ঠিকই ফিরব, তবে নতুন জিসানকে তুমি দেখবে। ডিভোর্স দিতে চাইছো না? ডিভোর্স দেব, তবে তার আগে আমার সাথে করা প্রতিটা অপমানের জবাব তোমাকে ফিরিয়ে দেব। না আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করতে তোর কি সমস্যা বলতো আমায়? নিজের পায়ে দাঁড়িয়েছিস, বয়স তো আর কম হলো না, 26 বছরে পড়লি। এতদিন না হয় চাকরির বাহানা দিলি, এখন তোর কি সমস্যা? মাত্র চাকরিতে ঢুকলাম, আরও কিছুদিন যাক, টাকা পয়সা করি, তারপর বিয়ে। সেই কথা তোর আব্বুকে বলিস। তোর কেন টাকা পয়সা করতে হবে বলতো? তুই আমাদের একটা ছেলে, আর তোর ছোট বোন, তার জন্য আলাদা করে টাকা রাখাই আছে, সেটা নিয়ে চিন্তা নাই। আর তোর আব্বু তো বসে নেই, চাকরি শেষ করে এসে এখন ব্যবসা করছে। থাকার মতো ভালো একটা বাড়ি আছে, বাড়ির সব জিনিসপত্র আলহামদুলিল্লাহ সব আছে। আমি জানি তো সব আছে, তারপর এখন বিয়ে করব না। আমি আর কিছু বলবো না। তোর আব্বু বাসায় ফিরলে তখন তার সাথে বসে কথা বলিস। ধুর, আর ভালোই লাগে না, শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। 1 বছর থেকে একই গান চলছে। আমি আর তোকে কিছু বলতে আসবো না। এখন যা বলার তোর আব্বু এসে বলবে, তখন দেখবো তেরা কথা কিভাবে বলিস। ও আম্মু, তুমি এমন করো কেন? তুমি তো জানোই আমি আব্বুকে ভয় পাই। তুমি একটু বোঝাও না আব্বুকে। আমি আর কত বোঝাবো বল? তোর আব্বু রাগী মানুষ, তার মুখের উপর সব সময় কথা বলা যায় না, তুই তা ভালো করেই জানিস। তোর পড়াশুনো শেষ হবার পর থেকে তার কোনো বাল্যকালের বন্ধুর মেয়ের বিয়ে দিতে চাইছে, বলেছিল তার সাথে ব্যবসা করতে আর বিয়েটা করতে। তখন আমি তোর হয়ে চাকরির কথা বলে কথাও শুনেছি। গত পরশু চাকরি পাইছিস, তখন থেকে আমাকে ভুলে যাচ্ছে তোকে যেন বিয়ের কথা বলি। বুঝতে পারছি। আচ্ছা, আব্বুকে বলার 1 মাস আমাকে সময় দাও প্লিজ আম্মু, পায়ে ধরি তোমার। শর্ত, এখন অভিনয় করিস না। সে যদি রাগ না বেশি করে থাকে বুঝাবো, তখন বেশি বুঝাতে পারবো না, তাতে বুঝলে ভালো। এই তো আমার লক্ষ্মী আম্মু, আমি জানি তো তুমি বোঝালে আব্বু ঠিক বুঝবে। এখন যা, রেডি হয়ে নে, ফ্রেশ হয়ে নিচে খেতে আয়, তারপর তো তোর আবার অফিস আছে। তুমি নিচে যাও, আমি 10 মিনিটে রেডি হয়ে চলে আসছি। 10 মিনিটকে 20 মিনিট বানাস না। না না আম্মু, লাগবে না এত সময়, তুমি যাও, আমি আসছি। এবার আমি ফ্রেশ হতে হতে চলুন। আমার সম্পর্কে আর আমার ফ্যামিলি সম্পর্কে আপনাদেরকে কিছু জানাই। আমি জিয়াউর খান জিসান, পড়াশোনায় বেশ ভালোই বলা চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা শেষ করে প্রায় 5 মাসের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে চাকরিও পেয়েছি। দেখতে একটু বোকা বোকা দেখা যায়, মডার্ন টাইপের মেয়েদের জন্য অপছন্দের হবেই অবশ্য, তবে একজন মানুষ হিসেবে ইসলামিক, ভালো আর ভদ্র। আর আমার বাসা হলো রাজশাহীর ভদ্রাতে, বেশ বড় বাসা। আমার আব্বু জহিরুল খান, আগে পুলিশ ছিল, এখন রিটায়ার্ড হয়ে এসে সুপার শপ দিয়েছে। আর আমার আম্মু হলো বিথি খানম, একজন গৃহিণী। বাসার কাজ ও সন্তানদের দেখাশোনা ছাড়া তেমন কোনো আর কাজে নেই। আর আমার ছোট বোন মঞ্জেরিন এবার ইন্টার 2nd ইয়ারে পড়ে রাজশাহী সরকারি কলেজে। এই হলো আমাদের পুরো পরিবারের পরিস্থিতি। কে নায়িকার পরিচয় দিলাম না ভাবছেন? দেব ধীরে ধীরে। আমার ব্যাপারে জানলেন তো, আপাতত এবার চলুন গল্পে ফেরা যাক। আমি অষ্টমীকে ফ্রেশ হয়ে নিচে যাই খেতে। খাবার টেবিলে বসতেই মঞ্জেরিন আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া, তিসনি আপুকে বিয়ে করে নাও, হেপি কিউট, আমার ভাবি হিসেবে মানাবে। চিসনি? সে আবার কে? কেন, যার সাথে আব্বু তোর বিয়ে ঠিক করেছে। বেশ পেকে গেছিস তাই না? চুপচাপ খেয়ে নে, তোকে কলেজে ড্রপ করে আমি অফিসে যাব। আসছে, বিয়ের কথা বললেই পেকে গেছি, আর অন্য সময় কোনো আবদার করলে এখনো বাচ্চা আছে। চুপচাপ খেয়ে নে তো, খাবার সময় কথা বলতে নেই। হুম। আপনারা ঠিকই ধরেছেন, এই গল্পের নায়িকা চিসনি। এবার তাহলে চলুন চিসনি সম্পর্কে জানবেন। চিসনির পুরো নাম ফারজানা চৌধুরী চিসনি। তাদের বাসা রাজশাহীর ভদ্রা থেকে একটু দূরের পুটিয়াতে। ফারজানার ডাক নাম চিসনি, এমনিতে সবাইকে ফারজানা নামেই চেনে, ভার্সিটির আর সবাই ওকে এই নামেই জানে। ফারজানা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স পড়তেছে। আর এই চিসনির আব্বু ফারুক চৌধুরী হলো জহিরুল খানের বাল্যবন্ধু
আর তারা একসাথে পুলিশের চাকরি শেষ করেছে। মানে আমার আব্বুর বন্ধু। ফারুক চৌধুরী নিজের একটা রেস্টুরেন্ট দিয়েছে। নিজে বসে না, তবে মাঝে মাঝেই গিয়ে দেখে কী অবস্থা। চিসনিরা ভাই বোন মিলে 2 বোন আর ভাই। চিসনির বড় অপু তিশার বিয়ে হয়েছে 2 বছর হলো। তারপর চিসনি আরও ছোট ভাই এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এই হলো চিসনির পরিচয়। আপাতত এতটুকুই জানুন, পরে আরও বিস্তারিত জানতে পারবেন। বড় মেয়েকে বিয়ে দিয়ে অনেকটাই ছাড়া হাতে আছে ফারুক চৌধুরী। মেজ মেয়ের বিয়েও ঠিক করাই আছে বলতে আমার সাথে। আর ছেলেও বড় হয়ে উঠছে। যা একটু চিন্তা তা হলো তার ছেলে আশরাফকে নিয়ে। চিসনি অবসর সময় কাটাতে প্রাইভেট পড়ায় ছোট বাচ্চাদের। এমন নয় যে তার ফ্যামিলিতে টাকার দরকার, অনেকটা শখ করেই 12 জনকে পড়ায়। এছাড়া চিসনি কোনো রকম বাজে খরচ নেই। বাইরে গেলে তো পর্দা করে যায়, আগে করতো না তেমন, মাঝে মাঝে এমনি বার হতো। তবে সেটা হঠাৎ করে শাড়ি পরলে, আর বাসায় নর্মালি 3 পিস পরে। সকালে সেই ফজরে উঠেছে চিসনি। ফজরের নামাজ পড়তে পড়তেই তার স্টুডেন্টগুলো চলে আসে। ওরা এসে যখন দেখলো ওদের ম্যাম নামাজ পড়ছে, তখন চুপচাপ হয়ে নিজেদের জায়গায় বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে নামাজ শেষ করে চিসনি তার স্টুডেন্টদের সাথে গল্প করে পড়াশোনা শেষ করে। এখন সে প্রস্তুতি নিচ্ছে ভার্সিটিতে নিজের ক্লাসে যাওয়ার। অন্যদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বোন মুনজারিনকে বললাম, কিরে ডিলা কোম্পানি, এখনও খাওয়া হলো না তোর? তাড়াতাড়ি খেয়ে নে, তোকে কলেজে রেখে আমার আবার অফিসে যেতে হবে। আসছে, নিজে যে রেডি হতে মেয়েদের মতো সময় লাগায় তা কিছু না, শুধু আমার খাওয়ার দিকটাই দেখে। কি বললি? আমি মেয়েদের মতো সময় লাগে রেডি হতে? তা নয় তো কি। 2 ভাই বোনের ঝগড়া দেখে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, তোর সকাল সকাল কি শুরু করে দিলি বলতো? তোমার মেয়ে তো বদের হাড্ডি হয়েছে। মোটেও না আম্মু, তোমার ছেলে 3 দিন মেয়েদের মতো ছোকরুটে হচ্ছে। তাড়াতাড়ি তিসনি ভাবিকে নিয়ে আসতে হবে, তাহলেই ভাইয়া সোজা হবে। তবে রে, এই বলে আমি মুনজেরিনকে মারতে যাই, আর মুনজেরিনও কম না, দেয় ছুট। এই অবস্থা দেখে মা বলে ওঠে, এই তোরা থামবি? মুঞ্জেরিন, তাড়াতাড়ি খেয়ে নে মা, জিশান তোকে কলেজে রেখে আবার নিজের অফিসে যাবে তো। এবার দুজনেই থামি। আমি হাতের ইশারায় মার দেখালে মঞ্জেরিন জিব্বা কেটে মুখ বেঁচকে দেখায়। ভাই বোনের সম্পর্ক এমন মধুরী, সবসময় ঝগড়া করে, আবার কিছু সময় পর পর একদম স্বাভাবিক। আবার যত ঝগড়াই করি না কেন, ভালোবাসাটা হয়তো অন্যরকম। তাই সবার কাছে অনুরোধ, বড় হওয়ার পরেও অনেক কারণ নিয়ে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে ফেলেন, এমন কখনো করবেন না। হ্যাঁ, পারিবারিক ঝামেলা থাকবেই, তাই বলে কি নিজের রক্তকে দূরে ঠেলে দেবেন? কখনোই না। যাই হোক, গল্পে ফেরা যাক। মুঞ্জেরিনের খাওয়া দাওয়া শেষ হতেই বাইরে বাইকের হর্নের শব্দ পায়। তার আর বুঝতে বাকি রইল না যে আমি বাইক বের করেছি আর তাকে ডাকছি। তাই দেরি না করে মাকে জানিয়ে সোজা বাইকে উঠে কলেজে চলে আসি। আমি মুঞ্জেরিনকে কলেজে নামিয়ে দিয়ে আবার নিজের অফিসের দিকে চলে যাই। এইদিকে চিসনি ভার্সিটিতে ঢুকে ক্লাসের দিকে যেতে থাকে। হঠাৎ পেছন থেকে ওর বান্ধবী সময় ডাক দেয়, এই ফারজানা, কিরে, কি খবর তোর বান্ধবী? এই তো। তুই এমন কেন রে? আমার পাশ দিয়ে গেলি, একবারও আমার দিকে তাকালি না? আমি আমার মতো চলি রে, আমি সোজা সামনের দিকে তাকাই হাঁটি, আশেপাশে কে কি করছে দেখার সময় নাই। ভালো সেমরি। কিসের সেমরি? আরে সেমরি মানে হলো মেয়ে, তুই ভালো মেয়ে। হুম, আমি ভালোই তো, আমি একটা লক্ষ্মী মেয়ে। আরে আল্লাহ, এই সেমরি দেহি নিজের প্রশংসা নিজেই করে। হা হা। এখন চল ক্লাসের দিকে যাওয়া যাক, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা চল তাহলে। কথা শেষ করে চিসনি আর সোমায়া ক্লাসের দিকে চলে যায়। যাওয়ার কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হয়ে যায়। ক্লাস শেষ করে দুজন যে যার বাসায় চলে যায়। তিশনি বাসায় যেতেই তার আম্মু তানিশা আফরোজ বলে তার বাবা ডেকেছে। তাই তিশনি ফ্রেশ হয়ে সোজা নিজের আব্বুর রুমের দিকে যেতে থাকলো। অন্যদিকে আমি অফিস থেকে বের হব, এমন সময় আমার ফোন হঠাৎ বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতেই দেখি সাজিদ ফোন করেছে। ও, আপনারা তো আবার সাজিদকে চিনবেন না। সাজিদ হলো আমার বেস্ট ফ্রেন্ড। আগে 2 বন্ধু জমে আড্ডা দিতাম। আমি যখন পড়াশোনা শেষ করে কয়েক মাস বসেছিলাম, সেই সময়টাতে সাজিদের দোকানে গিয়ে বসে আড্ডা দিয়ে কাটিয়েছি। ও, বলে রাখা ভালো, সাজিদের আব্বু নেই, মারা গেছে। তাই নিজেই দোকান দিয়ে বিয়ে করে সংসার করছে। চাকরি পাওয়ার পর থেকেই আমার আর সময় হয়ে ওঠেনি সাজিদের দোকানে বসে আড্ডা দেওয়ার। তাই দেরি না করে ফোনটা রিসিভ করি। সাজিদ, কি খবর দোস্ত? আমার আর কি খবর থাকবে বল, তুই তো চাকরি পেয়ে আমাকে ভুলে গেছিস। মার চিনিস বেটা? তুই হলে আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি বলতে পারি। বলতে পারস না, আবার বন্ধুর দোকানে আশেপাশে আসিস না। তোর আর কি বলি রে ভাই, অফিসের প্যারা আর এই পাশ থেকে ফ্যামিলির প্যারা। তাই আমি মাঝখান থেকে
দুই পাশে দেয়ালের মাঝে পড়ে গেছি। অফিসের প্যারা তো বুঝলাম, কিন্তু তোর ফ্যামিলি থেকে আবার কি প্যারা? আমার কাছে ফ্যামিলিটাই বেশি প্যারা রে ভাই। কেন? বাসাতে শুধু বিয়ের কথা বলে। তা করে নে ভাই। হ্যাঁ, আমি বিয়ে করি তাই না? তোর মনে নেই কেমন লতা বলেছিল আমায়? ও হ্যাঁ, তোর এক্স গার্লফ্রেন্ডকে সেদিন দেখলাম রে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। ওর কথা আমার সামনে বলিস না তো। একটা বদমেজাজি মেয়েও। ওর মতো বদমেজাজি বউ যেন আমার কপালে না জোটে। তুই তো সেই ভয়েতেই বিয়ে করছিস না? ভাই, অমন মেয়ে বিয়ে করে আনলে আমার লাইফটাই স্পয়েল হয়ে যাবে। তবে দোস্ত, আমি এতদিন বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছি। তুই আজ এই জায়গায় এত ভালো পড়াশোনার, নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, শুধু তোর এক্স এর জন্য। তোর ওপর খ্যাচ ম্যাচ করেছে, তোকে একটু আধুনিক স্টাইলে করতে চাইছে। তুই তো ভালো করেই জানিস দোস্ত, আমার ওসব স্টাইল ভালো লাগে না। সিম্পলভাবে চলবো ফিরবো, এমনটাই সবসময় আশা করি। তবে দোস্ত, এখনকার দিনে একটুকু আধুনিক হয়ে চলতে হয় বলতে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হলে মানুষ কদর করবে না। দেখি বিয়ে করে বউ যদি আমাকে এমনভাবে না মানে, সেক্ষেত্রে চিন্তা করে দেখবো চেঞ্জ হব কিনা। দোকানে আসিস রে, অনেকদিন আসিস না। তুই আসতে দুইজন জমি আড্ডা দেব। আচ্ছা দেখি, আজ সন্ধ্যায় যাবো তোর দোকানে। আসিস তাহলে। আর কিছুক্ষণ কথা বলেই কল কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইকে 30 মিনিটের মতো সময় লাগে অফিস থেকে বাসায় যেতে। অন্যদিকে চেষ্নি তার আব্বুর রুমের সামনে এসে দাঁড়াতেই তার আব্বু বলে ওঠে, আয় মা, ভিতরে আয়। চেষ্নি তার আব্বুর কথা মতো ভিতরে গিয়ে বসে। ক্লাস কেমন হয়েছে? এই তো আব্বু, ভালোই চলছে। ভার্সিটিতে কোনো ঝামেলা হয় না তো? না আব্বু। তোকে যে কারণে ডাকলাম রে মা, তা বলার নেই? আব্বু বলো। তুই তো জানিস আমার বন্ধু ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি। বলেছিলে। আমি তোমার বন্ধু জহিরুলের সাথে কথা বললাম, আজ যে আগামী সপ্তাহে তোদের বিয়ে দিব, তুই কি একমত? তুমি বলে রাখলে আমার কোনো আপত্তি নাই আব্বু। আমি জানতাম আমার মেয়ের অমত থাকবে না। হুম। আর শোন মা, কাল ভার্সিটিতে আর যাস না কেমন? কাল তোর আন্টি মানক, তোর হবু শাশুড়ি আসবেন, সাথে তুই আর তোর আম্মু একসাথে মার্কেটে যাবি বিয়ের মার্কেট করতে, কেমন? আচ্ছা আব্বু, ঠিক আছে। আচ্ছা মা, যা ঘরে গিয়ে রেস্ট নে। আচ্ছা, আসছি। চেষ্নি রুমের দিকে যাচ্ছে আর ভাবছে কার সাথে যে বিয়ে হচ্ছে তার নামও জানি না, দেখতে কেমন তাও জানি না। আম্মু আব্বুকে তো লজ্জায় কিছু বলতেও পারছি না, তবে এতটুকু বিশ্বাস নিজের আব্বু আম্মুকে করি, তারা জেনে তো আর খারাপ কারোর সাথে বিয়ে দেবে না। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে বিছানায় শরীর ঢেলে দিতেই সারাদিনের একরাশ ক্লান্তিতে চোখে ঘুম চলে আসে চেষ্নির। তবে সেই ঘুমও আর হলো না। কই থেকে যেন তার আম্মু এসে বলল, কি রে তৃষ্ণি, ঘুমিয়ে পড়লি নাকি? ঘুমাস না মা, আগে খেয়ে নে তারপর ঘুমা। দিলে কাঁচা ঘুমের 12টা বাজিয়ে। ও মা, মেয়ের কথা শোনো, এখনই তো তোর আব্বু রুমের থেকে এলি। এসেই তো ঘুমিয়ে পড়ছিলাম। ঠিক আছে, আই খেয়ে এসে তারপর ঘুমাস। আচ্ছা চলো। তখন চেষ্নি খেতে চলে যায় তার আম্মুর সাথে। এদিকে আমি বাড়িতে গেটের সামনে আসতেই আমার আব্বুর গলা পেয়ে দাঁড়িয়ে যাই। বুকের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর ভাবছি আজ এই সময় আব্বু বাসায় কেন? এই সময় তো আব্বু বাসায় আসে না, আসে তো সে অনেক রাতে। দরজায় আড়ি পেতে আমি শোনার চেষ্টা করতে থাকি যে ভেতরে কি কথা হচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কোনো কথা বুঝতে ব্যর্থ হলাম, তখন বাধ্য হয়ে কলিং বেল চাপ দিলাম। কলিং বেল কিছু সময়ের মধ্যেই আম্মু দরজা খুলে দেয়। আমি চোখে আমার আম্মুকে ইশারায় জানাই যে কি হয়েছে। আম্মু হাত দিয়ে মার ইশারা দেয়। আমার বুঝতে বাকি রইল না যে আব্বু রেগে আছে, তাই কিছুটা ঢোক গিলতে গিলতেই ভেতরে গিয়ে সোজা আমার রুমের দিকে চলে যাই। তখনই আব্বু বলে ওঠে, কই যাওয়া হচ্ছে? শুরু হয়ে গেল। আমার হাত পা কাঁপা, চোখ বন্ধ করে ধীরে ধীরে পিছন ফিরে তাকাই। আমি 1 বছর অপেক্ষা করেছি, আর করব না। এখন তোর ভালো চাকরি হয়েছে, আর তোর এমন না যে বাড়ি গাড়ি করতে হবে। আগামী সপ্তাহে তোর সাথে আমার বন্ধুর মেয়ের বিয়ে ঠিক করেছি। কিন্তু পা তো কাঁপছেই। আমি কোনো কিছু শুনতে চাই না, আর কথার অন্যতা হলেই আমার চেয়ে খারাপ কেউ হবে না। যা, নিজের রুমে যা এখন। তখন আমি রুমে গিয়ে একটু ফ্রেশ হতেই আম্মু আবার খাবার নিয়ে চলে আসে। মাকে দেখে বললাম, এটা কি হচ্ছে আম্মু? এখন আমাকে কেন বলছিস? তোর আব্বু যখন কথাটা বললো তখন মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, তোতলাচ্ছিলি, আবার পাও কাঁপছিল। এখন ঘরে বসে ছেলের মুখের ফুলঝুরি বের হচ্ছে। ও আম্মু, আমাকে বলে কোনো লাভ নেই, যা বলার তোর আব্বুকে গিয়ে বল। খাবারটা রেখে গেলাম, একটু পর খেয়ে নে।
দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেই, আর বিকেল হতেই বাসা থেকে বেরিয়ে পড়ি সাজিদের দোকানের উদ্দেশ্যে। কারণ বন্ধুকে বলে রেখেছি আজ যাব, না গেলে একেবারে কথার খেলাপ হয়ে যাবে। 20 মিনিট লাগলো বাইকে। একেবারে সাজিদের দোকানের সামনে এসে বাইক থামালাম। বাইক রেখে দোকানের ভেতরে গেলে সাজিদ বলে, দোষ, এসেছিস, কি খবর বল? ভালো না রে। কেন, তোর আবার কি হলো? আমার হিটলার বাপ কি আমাকে ভালো থাকতে দেয়? কেন আঙ্কেল, কি করছে? কি আর করব, আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন চিনি না জানি না একজনকে বিয়ে করতে হবে। তুই তো প্রেম করলি না। তোর কি মনে হয় আমি যার সাথে প্রেম করতাম তার সাথে আমাকে বিয়ে দিত? জীবনেও দিত না। আমি ভালো করে চিনি, সে যখন মুখ দিয়ে বলেছে তার ঠিক করা মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, তখন তাই দেবে। আঙ্কেলকে বুঝিয়ে দেখ। তুই তো জানিস আব্বু কেমন। তুই জানিস না, সে বুঝবেই না কোনো কথা। জিশান, আমার কাছে এক উপায় আছে। কি উপায়? ওই মেয়ের নাম্বারে ফোন করে বিয়েটা ক্যান্সেল কর। আর আমি নাম্বার কই পাবো? ওর নামও জানি না ঠিক মতো, আর একবার চোখের দেখাও দেখিনি। ইন্টারেস্টিং তো বিষয়টা, জিনিসও জানিসও না, আবার বিয়ে করে নিচ্ছিস। তোর ইন্টারেস্টিং লাগছে আর আমার অশান্তি লাগছে। আরে ভাই, একটা কথা বলি, কি কথা বল? তুই বিয়েটা করে নে। না না, আমি বিয়ে করব না। তুই কি এখনো তোর এক্সের বলা কথার ভয়ে বিয়ে করতে চাচ্ছিস না? তুই তো জানিসই সব, তারপরে বলছিস কেন? আচ্ছা দোস্ত, একটা কথা বলি শোন। কে কি কবে বলেছে ও কথা ধরে রেখে বিয়ে থেকে বঞ্চিত হয়ে লাভ নেই। রাখ তোর বিয়ে। আমি ওরা বিয়ে করতে চাইছি না, কোথায় সে প্ল্যান দিবি? আরে ভাই, রাগ করিস না, আগে ব্যাপারটা তো বুঝ। তোর এক্স তো মানুষ, আল্লাহ তো আর না যে সে মুখ দিয়ে যখন যা বলেছে সেটাই হবে। কথাটা কিন্তু ঠিক বলছিস। এই জন্যই তো বলছি, বিয়েটা করে নে। তাই করি। কিন্তু দোস্ত, তাই বলে যাকে বিয়ে করব তাকে একবারও দেখবো না? একেবারে বিয়ের দিন দেখিস। শালা, নিজে তো প্রেম করে বিয়ে করছিস, আমার কষ্ট তো আর বুঝবি না। তোকে কি আমি প্রেম করতে বারণ করেছিলাম? তোর ব্রেকআপ হলো আর আমি তার 2 দিন পর আমি রিলেশনে গেলাম, তাও আবার তোরই এক্সের বান্ধবীর সাথে, আর শেষমেশে বিয়েও করলাম। তোর বিয়েটা তো আর খেতে পারলাম না, প্রিয় বন্ধুর বিয়েটা খাওয়াই মিস হয়ে গেছে। তুই আসলে ঝামেলা হতো তো, কিন্তু হলেও হতো, আমি কি ভয় করি নাকি? চাপাবাজ, ভয় করিস না তাই না? এই জন্যই তার কথা ধরে রেখে বিয়ে করতে চাস না। হারামি, একদম হাসবে না। হুম এভাবে বেশ অনেকক্ষণ দুই বন্ধু আড্ডা দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হই। কারণ বেশি রাত করে বাইরে থাকলে আমার আব্বু আবার একদমই পছন্দ করে না। বাসায় পৌঁছে বাইক রেখে বাসার ভিতরে চলে যাই। এখন আমার আব্বু বাসায় ফেরেনি, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেলাম। পরদিন সকাল হতে না হতে আমি উঠে খেয়ে বেরিয়ে পড়ি। আজ অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই বাসা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। মা তাড়াতাড়ি বাসার কাজ সেরে বেরিয়ে পড়ে, তার আবার তিশনিদের বাড়িতে যেতে হবে, সাথে মুঞ্জারিনকেও নিল। তাই তো আজ মুঞ্জারিনকে কলেজে নিয়ে যেতে না করেছিল। অন্যদিকে তিশনি বাসায় বসে নাটক দেখছিল। হঠাৎ তার রুমে তার আম্মু চলে আসে আর বলে, তৃষ্ণি, রেডি হয়ে নে, তোর হবু শাশুড়ি আর ননদ আসবে, সবাই মিলে মার্কেটে যাব। এত সকাল সকাল? জানিসই তো বিয়ের মার্কেট করতে সময় প্রয়োজন। আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। এদিকে তিশনি হালকা মুচকি হাসে। তাদের সাথে যদি হবু বরটাও আসে, দেখা হয়ে যাবে। যে যাই বলুন, বিয়ের কথা উঠলে মেয়েদের মনে একটু হলেও বিয়ের রং লাগে। তবে সেক্ষেত্রে মেয়েদের পছন্দের মানুষ হতে হয়, অথবা নিজের রিলেশনে না জড়িয়ে ফ্যামিলির পছন্দ করে ছেলের সাথে যদি বিয়ে হয় সেক্ষেত্রে। তো যাই হোক, তিশনি মোবাইল রেখে সোজা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে নেয়। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, গলায় একটা সাদা পাথরের হালকা কাজ করা নেকলেস, আর হাতে নীল রেশমি চুড়ি, আর পরনে নীল জামা পাজামা, একদম যেন নীল পরি। আসলে তিশনি নিজেকে এত করে সাজিয়েছে শুধুমাত্র তার হবু বর আসবে সেটা ভেবে। তিশনি বসে বসে কি যেন ভাবছিল, তখনই কলিং বেল বেজে ওঠে, আর সাথে বুকের ভেতরটা কেঁপে ওঠে। বেশ আনন্দ আর লজ্জা মিশ্রিত হয়ে ওঠে তিশনি, কেমন যেন লাগছে তার মনের ভেতর। তখন ওর আম্মু তানিশা আফরোজ চলে আসে। কি রে মা, রেডি হলি? তিশনির দিকে নজর পড়তে আবার বলে, বাহ, আমার মেয়েকে কত সুন্দর লাগছে, আমার জামাই দেখলে চোখই ফেরাতে পারবে না আর। মায়ের কথা শুনে বেশ লজ্জায় পড়ে যায় তিশনি। এই হলো এক ব্যাপার, বিয়ের কথা উঠলে বা বরের কথা বললেই বিয়ের আগে মেয়েরা লজ্জা পাবেই। আয় মা, ওনারা নিচে বসে আছে। আম্মু, হ্যাঁ বল। সে কি আসছে? কার কথা বলছিস রে? তোর হবু বর? হুম। না, ওরা জরুরি মিটিং পড়ে গেছে নাকি অফিসে।
কথাটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল তিশনির। একটাবার দেখতেও পারলো না, কতটা আশা করেছিল তার হবু বরটাকে একটাবার দেখবে। যাই হোক, কি আর করার, এখন তাকে দেখার জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর তো কোনো উপায় থাকলো না। ভাবতে ভাবতে নিচে চলে আসে তিশনি আর তিশনির মা। নিচে আসতেই তিশনি মাকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তিশনি এদিকে আসতেই মঞ্জেরিন তার সামনে আসে আর বলে, দেখেছো আম্মু, আমার হবু ভাবি কত কিউট দেখতে। তোর ভাইয়ের সাথে ভালোই মানাবে। আপা, আপনাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, আগেও তো এসেছি আপনাদের বাসায়, তখন আপনার এই মেয়েকে দেখছি কতটুকু ছিল। ওর তখন 10 বছর হবে। আমিও তো দেখেছিলাম আপনার ছেলেকে। তখনই তো দুই বন্ধু মিলে ঠিক করছে বড় হলে দুজনকে বিয়ে দিয়ে দিবে। মনে আছে আপা। তবে মেয়ে কিন্তু ভারী সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আপনি একটা মেয়ে পাচ্ছেন আর আমি বড় ছেলে পাচ্ছি। চলেন, আর দেরি না করে মার্কেটে যাওয়া যাক, না হলে ওই পাশে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলেন, বের হওয়া যাক। তারপর তারা চারজন বেরিয়ে পড়ে মার্কেটের উদ্দেশ্যে। বেশ অনেকটা রাস্তা যাবার পর তারা পৌঁছেও যায় আর সোজা মার্কেটের ভেতরে চলে যায়। সব কেনাকাটা শেষ করতে করতে 4টা বেজে যায়। মার্কেট শেষে তিশনি আর তার মা বাসার দিকে যায়, আর এদিকে মঞ্জুরিন আর মা আমাদের বাড়ির দিকে রওনা হয়। এদিকে মিটিং শেষ করে বেশ মাথাটা ব্যথা করছে আমার। কাল বিয়ের চিন্তায় ঠিকমতো ঘুমটাও হয়নি। কাল রাতটা আমার ভাবতেই গেছে, আমার হবু বউ দেখতে কেমন হবে, কি করব না করব, আমাকে সম্মান করবে কিনা, আমার কথা শুনবে কিনা, এসব ভাবতে ভাবতেই রাতে 4টায় ঘুমিয়েছি। আবার সকাল 8টায় উঠতে হয়েছে। এভাবে আরও 3টা দিন চলে যায়। আমার মনে যেমন এক্সাইটমেন্ট, তেমন তিশনির মনেও। বিয়ের দিন প্রায় ঘনিয়ে এসেছে, আর মাত্র 2 দিন বাকি তিশনি আর আমার বিয়ে শুরুর। অবশেষে অপেক্ষার প্রহর শেষ। আজ জিসান আর তিসনির বিয়ে। দুই বাড়ির সবাই অনেক খুশি, আত্মীয় স্বজনে ভরপুর। সবার মনে আনন্দ উল্লাসে ভরপুর থাকলেও জিসান আর তিসনির মনে শান্তি নাই। তারা তো একে অপরকে দেখার জন্য অস্থির হয়ে আছে। কিছু সময়ের মধ্যেই তারা বেরিয়ে পড়ে তিসনিদের বাড়ির উপলক্ষে। গাড়ি যত এগোচ্ছে জিসানের যেন ততই টেনশন বাড়ছে। গাড়ি এগোচ্ছে নিজের গতিতে। জিসান ভাবছে, আচ্ছা, উনিও কি আমাকে দেখেনি? তাহলে কি উনি এখন আমার কথা ভাবছে, নাকি উনি আমায় দেখেছে? দেখতেও পারে। মাঝখান থেকে আমার হিটলার বাপের জন্য বউটাকেই দেখতে পারলাম না। যাই হোক, পরে একবারই দেখা হবে। অবশেষে বিয়ের গাড়ি চৌধুরী বাড়ির গেট দিয়ে ঢুকে পড়ল। তখনই বিথি খানম বলল, এই যে, এটাই তোর শ্বশুর বাড়ি। জিসান মাথা নিচু করে থাকে। কিছুক্ষণের মধ্যেই বিয়ের কার্য শুরু হয়। জিসান তেরা চোখে তিশনিকে দেখেই গলা শুকিয়ে যায়, আর এইদিকে তিশনিরও একই অবস্থা। যাই হোক, দুজনে চুপচাপ থেকে বিয়েটা হয়ে গেল। জিসান ভাবছে, ব্যাপারটা কি হলো? ওই তিশনি কেমন করে শেষমেশ ওই ডাইনিটা আমার বউ হয়ে গেল? ও তো আমার জীবনটা তছনছ করে ফেলবে। হায় আল্লাহ, শেষমেশ আর কাউকে পেল না আমার জন্য। এদিকে তিশনিও ভাবছে, শেষমেশ এই হাদারাম আমার হাজবেন্ড হলো আল্লাহ। একটা ইতর মার্কা ছেলে, কথা শোনে না। ভেবেছিলাম আমি একটা ড্রেসিং স্টাইলিস্ট রোমান্টিক ছেলে আমার বর হবে, সেখানে এটা কি আমার কপালে জুটলো? বাদরটা ইচ্ছে করে আমাকে ইচ্ছে করছে মনে হচ্ছে। ঠিক আছে, বিয়ে যখন করছিস থাকবো তো ঠিক, কিন্তু তোরে জ্বালিয়ে খাবো। বউ করছিস না, তার ফল কেমন হয় গুনে গুনে টের পাবি। আসলে ব্যাপারটা কি? দুজন মনে মনে দুজনকে কেন এমন বলছে? চলুন সবটা জানা যাক। আসলে এই তিসনি ছিল জিসানের গার্লফ্রেন্ড, তবে তিসনি নামটা জানতো না, ফারজানা নামে। আর তিসনিও জিসানকে চেনে জিয়াউর নামে। চলুন তাদের রিলেশন থাকাকালীন সময়ের কিছু মুহূর্ত থেকে ঘুরে আসি, তাহলে বুঝতে পারবেন তারা একে অপরকে সহ্য না করার কারণ কি, আর জিসান কেন এতদিন ভয় পেত বিয়েকে। সেসব ঘটনা জানার পর না হয় আবার বর্তমানে ফিরব। তবে হ্যাঁ, তখন জিসান আর তিসনি তাদের যে নামে চিনত এখন সেমটাই ব্যবহার করব। ফ্ল্যাশব্যাক। জিয়াউর, এসব কি পরে এসেছো তুমি? হ্যাঁ, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? তোমাকে কতবার বলেছি একটু স্মার্ট হয়ে চলবা। কি বললাম? ঠিকই তো আছে, কি আর পরবো? এটা গরমের সময়, আর তুই টি শার্ট পরা বাদ দিয়ে ফুল শার্ট পরে আসছিস, আর মাথায় আবার তেল। তুই তো গাড়ি কেন করছো? আর তুমি তো বলেছিলে চুলে তেল দিতে, তাহলে চুল ভালো হয়। তোমার কথাই তো রেখেছি। আমি বলছি তেল সারাদিন দিয়ে রাখতে, কানের নিচে দিব 2টা। আমি বলেছি
যেদিন শ্যাম্পু করবি তার আগের দিন সন্ধ্যায় তেল দিবি, আর পরের দিন গোসল করে তারপর বাইরে বেরোবি। আচ্ছা, এখন থেকে আর হবে না। খবরদার এই কথা বলবি না, তুই প্রত্যেকবার এমন করিস। আর হবে না। আর সারাদিন নেটে কি করিস? আমি যখনই নেটে আসি দেখি তুই অফলাইন। ওই শর্ট ভিডিও দেখি। তোর ফিউচার নিয়ে কি কোনো ভাবনা নাই? আমার তো পরীক্ষা হয়ে গেছে, তাই নেটে থাকি সারাদিন। কি করব? তোর যে সামনে অ্যাডমিশন, সেটা কি আমি দিয়ে দিব? তুই যেভাবে ঘুরছিস ফিরছিস ফোন চাপছিস, ভার্সিটিতে চান্স কে দিবে তোরে? আর ভালো ভার্সিটিতে না চান্স পেলে ভালো চাকরিও জুটবে না তোর কপালে। আর এভাবে বলছো কেন? মাথা ঠান্ডা করো। কি মাথা ঠান্ডা করব? মাথা ঠান্ডা করে অনেকবার বুঝিয়েছি, বলেছি, তারপরেও তুই ঠিক হোস নাই। আচ্ছা সরি, আর হবে না। এখন কান ধরে উঠবস কর। এখন? এখন আর এখানেই। এসব কি বলছো? আমরা পার্কে আছি আর তুমি আমায়... করবি নাকি এখন আমি এখান থেকে চলে যাব? কোনটা? এই একটু বোঝো। তুই থাক, আমি আসছি। এই যেও না, করছি। তখন জিয়া ওর ফারজানার কথা মতো কান ধরে উঠবস করে। এইদিকে পার্কে থাকা অনেক ঝুঁটিও তাকিয়ে দেখছিল, কেউ হাসছিল জোরে আর কেউ মজা নিচ্ছিল। এখন খুশি? আজকের কথা মনে থাকলে আমার কথা শুনে চলবা, না হলে কিন্তু ব্রেকআপ একদম। এই না প্লিজ, এমন বলো না। তুমি তো আমার কষ্টটা বুঝবা না। তোমাকে দেখলে আমার বান্ধবীরা আমার উপর হাসাহাসি করে। কেন? ওদের বয়ফ্রেন্ড কত স্মার্ট, কত সুন্দর চলাফেরা করে, আর তুমি? সরি। কোনো সরি আর শুনবো না, এরপরে বার একদম শেষ। এভাবেই চলতে থাকে জিয়া ওর আর ফারজানার প্রেম। এরপর একদিনের ঘটনা, যার পর আর কি, ওদের ব্রেকআপ হয়ে যায়। সেদিন ছিল ফারজানার এক বান্ধবী আয়েশার জন্মদিন। সেই উপলক্ষে আয়েশা সবাইকে আর সবার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতে বলেছে, তাই ফারজানা জিয়া ওরকে আসতে বলেছে। আয়েশার বার্থডে উপলক্ষে ওর বয়ফ্রেন্ড সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। সেখানে প্রায় সবাই হাজির হয়েছে। এখনও জিয়া ওরের কোনো খোঁজ নেই দেখে আয়েশা ফারজানার কাছে এসে বলে, কিরে তোর বয়ফ্রেন্ড কই? কেক কাটবো তো। আরে ও একটু বিজি তো, হয়তো জেন্টস পার্লারে গেছে, তাই লেট হচ্ছে। বাপ্পা, তোর বয়ফ্রেন্ড খুব স্টাইলিশ তাই না? ওই আর কি। কিছুক্ষণের মধ্যে জিয়াউর ফুল শার্ট ইন করে, হাতে ফুলের তোড়া, চোখে সাদা গ্লাসের গোল চশমা পরে হাজির। ফারজানা জিয়াউরকে দেখে আয়েশাকে বলে, দোস্ত আমি একটু আসছি। কোথায় যাবি? একটা কল আসছে, আসছি দাঁড়া। ওকে আয়। এদিকে ফারজানা রেগে মেগে অস্থির হয়ে আছে। জিয়াউর পাশ দিয়ে যাওয়ার সময় আস্তে করে বলে, এদিকে আয়, আমার পেছন পেছন। জিয়াউর ও ফারজানার পেছনে যেতে থাকে। সাইডে এনেই ফারজানা জিয়াউরের কলার ধরে টেনে আবার বলে, এই খ্যাত, কি পরে এসেছিস এসব? তোকে এই অবস্থায় দেখলে আমার মান সম্মান থাকবে? তোর মাথায় আসেনি একটা বার্থডেতে যাচ্ছিস তুই? কি হচ্ছে, ছাড়ো। কোনো ছাড়বো না। তোকে কত করে বলছি একটু স্মার্ট হতে, গেও ভূত হয়ে কেন থাকিস? এখন আমি তোকে কিভাবে সবার সামনে প্রেজেন্ট করব? আমি উল্টো বলে আসছি, তুই জেন্টস পার্লার থেকে রেডি হয়ে আসতেছিস। উফ ফারজানা, ছাড়ো। জিয়াউর থাপ্পড় মেরে দিল ফারজানার গালে। তখন ফারজানা জিয়াউরের কলার ছেড়ে দিয়ে বলে, আমাকে মারলে? হ্যাঁ মারলাম। কুত্তা হারামি, তুই জানোস আমার আব্বু আম্মু আমার গায়ে হাত তোলেনি কখনো? তোর জন্য এত করি, তোকে ভালো করার কত চেষ্টা করি, তোকে স্মার্ট করার চেষ্টা করি, আর প্রতিদান এটা দিলি? আজকের পর তোর সাথে কোনো সম্পর্ক নাই আর। যা যা, তোর মতো মেয়েকে চাই না আমি। তাই তো, ঠিক আছে, আমিও এই বলে রাখছি, আমার মতো মেয়েই তোর কপালে জুটবে, যে তোকে সাহায্য করবে। শকুনের অভিশাপে গরু মরে না, তোর কপালও আনস্মার্ট ছেলে জুটবে দেখিস। কখনোই না, আমার হাজবেন্ড স্মার্ট আর ড্রেসিং হবে, তোর মতো হালদা হবে না। যা যা। এই বলে সেদিনের মতো জিয়াউর সেখান থেকে চলে আসে, আর ফারজানাও রাগে কষ্টে বাসায় চলে আসে। এই হলো জিসান আর তিসনির অতীত। এখন চলুন বর্তমানে ফিরি। বিয়ে বেশ ভালোভাবেই কেটে গেল। এখন সবাই গল্প করছিল। যারা কাছাকাছি এলাকা থেকে এসেছিল তারা নিজেদের বাসার দিকে বেরিয়ে পড়ে, আর যারা আত্মীয় স্বজন দূর থেকে এসেছিল তাদের বাড়িতে কিছু, আর বাকিদের হোটেলে রাখে। পরের দিন আজ ভৌবাত, অনেকে বর বউকে দেখতে এসেছে। সবাই এসে বলছে খুব সুন্দর মানিয়েছে। এদিকে জিসান আর তিসনি একে অপরের দিকে ফিরেও দেখছে না, দেখবেই বা কেন?
তারা একে অপরকে তো সহ্যই করতে পারে না। তবে জিসান একটু ভয়ও পায় তিসনিকে। বেশ ভালোভাবেই বৌবাচ্চা পার হয়ে গেল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। তিসনিকে জিসানের রুমে নিয়ে গিয়ে ওর কাজিন আর বান্ধবীরা গল্প করতে থাকে নানা প্রসঙ্গে। এইদিকে ছাদে বসে আছে জিসান আর সাজিদ। জিসান তো চুপ করে আকাশ পানে, এইদিকে সাজিদ মোবাইলে টিকটক দেখছে। হঠাৎ সাজিদ জিসানকে বলে ওঠে, দোস্ত, এটা কি হলো বলতো? সেটাই ভাবছি, ও তো আমার জীবনটা শেষ করে দেবে। প্রচুর প্যারা দিবে রে। এই জন্যই বিয়ে করতে চাইছিলাম না। বিয়ের সময় থামিয়ে দিতি। তুই কি পাগল? ওখানে ঘর ভর্তি মানুষ, আত্মীয় স্বজন, পাশে আবার আব্বু। আমার তাই সাহস আছে বিয়েতে না বলা, তাও আবার বিয়ে হওয়ার আগ মুহূর্তে। আমার জানা মতে ও ও তোকে সহ্য করতে পারতো না, আবার তোর সাথেও বিয়ে করে ফেললো। এমন কেন? জানি না রে। আমার মনে ও ইচ্ছে করেই তোর জীবনে আসলো, তোকে প্যারা দেওয়ার জন্যই। তোর না হয় ফ্যামিলিতে বলে পিক দেওয়ার কথাও বলতে পারিসনি, ও কিন্তু ঠিকই দেখেছে। তাহলে তুই বলছিস ও ইচ্ছে করে আমার সাথে বিয়ে করতে বসেছে? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। হতে পারে রে। কি হলো, তুই এমন ভয় পাচ্ছিস কেন? কই ভয় পাচ্ছি? তোর গলার আওয়াজই বলে দিচ্ছে সেটা। আরে তেমন কিছু না। বুঝতে পারছি, বাদ দে। হয়তো এখনো ও পরিবর্তন হয়ে নিজের ভুল বুঝতে পারছে, তাই তোকে ইচ্ছে করেই বিয়ে করলো। পজিটিভ থাকার একটু চেষ্টা কর, দেখবি সব ঠিক থাকবে। জানি না দোস্ত, কি যে হয়। হঠাৎ পেছন থেকে মুনজেরিন ডেকে ওঠে, ভাইয়া বল। যাও, রুমে ভাবি আছে। তুই যা। মুনজেরিন চলে গেলে সাজিদ বলে, যা দোস্ত, তোর ফুলসজ্জা আজ। আর ফুলসজ্জা? যার সাথে বিয়ে হলো, বিয়ের পর কোনো রোমান্টিক ফিলিংসে আসছে না, উল্টো ভয় করছে আমার ফিউচার কেমন হবে তা ভেবে। টেনশন যত করবি টেনশন ততই বাড়বে, একটুও কমবে না। সলিউশন একটাই, টেনশন ছেড়ে ফেলে সামনে পরিস্থিতি যেমনই হোক সেটা ফেস করার জন্য রেডি হয়ে নে। টেনশন ফ্রি থাকার চেষ্টা তো করছি, কিন্তু কই আর পারছি। চিল থাক রে ভাই। অন্যদিকে নতুন বউ কোথায় মাথায় বড় ঘোমটা করে খাটে বসে থাকবে, বরের জন্য অপেক্ষা করবে, সেখানে তিসনি ঘোমটা তোলে হাত মুঠ করে রাগে ফুঁসতেছে আর মনে মনে বলতেছে, আমাকে বিয়ে করার খুব শখ হয়েছিল না, এবার তোরে মজা বুঝাবো। বিয়ে যখন করে ফেলছি, ছাড়তে তো আর পারবো না, তবে তিলে তিলে তোরে সোজা করব। তুই যদি ভেবে থাকিস আমাকে বিয়ে করে আমাকে শিক্ষা দিবি, তাহলেও ভুল ভেবে রাখছিস। তুই যদি আমাকে পাতা মনে করে নিজেকে ডাল ভাবিস, তাহলে সেটা তুই উল্টোটাই ভাবছিস। আজ থেকে প্রতিটা দিন একটা করে বছর যাবে। আমাকে সেই দিন কতটা অপমানিত হতে হয়েছিল বান্ধবীদের কাছে, শুধু তোর জন্য। এই খ্যাত আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, পড়াশোনাই তো করতো না, কিভাবে কি যে করছে আল্লাহ জানে। এইদিকে জিসান আর সাজিদ বসে গল্প করছিল। হঠাৎ সাজিদের ফোনে কল আসে, তার বউ ফোন করেছে, তাকে যেতে বলল। তখন সাজিদ জিসানকে বলল, দোস্ত, আমার এখন যেতে হবে রে, তোর ভাবি যেতে বললো। আচ্ছা দোস্ত, যা তাহলে। যা তো, তুই রুমে যাবি না? যাবো, তবে কিছুটা ভয় লাগছে রে। আরে তুই ছেলে মানুষ হয়ে বউকে ভয় পাচ্ছিস কেন? তোর কথাতেই ভয় পাবে ভাবি, এমন করে চলবি? হুম এত ভয় করলে হবে না, চল তোকে রুমের সামনে দিয়ে আমি বাসায় চলে যাব, তোর ভাবি আবার ডাকে। আচ্ছা। তখন সাজিদ জিসানকে নিয়ে জিসানের রুমের সামনে দিয়ে যায়। এদিকে পরে দোটানায় কি যে করবে ভেবে উঠতে পারছে না জিসান। জিসান ভাবতে থাকে কেমন করে কথা বলবে। ভাব নিয়ে এসব দরজার সামনে দাঁড়িয়ে থাকায় মশা এসে কামড়াতে থাকে। না আর না, এবার বুক ভরা সাহস নিয়ে বেশ ক্ষিপ্ত গতিতে রুমে প্রবেশ করে। রুমে ঢুকে দরজা ছিটকিনি দিয়ে দেয়। এই দেখে তিসনি বিছানা থেকে লাফ দিয়ে নেমে এসে সোজা জিসানের দিকে তেড়ে আসে আর বলে, ওই খ্যাত, তুই আমার বিয়ে করলি কোন সাহসে? আমার ঠেকা পড়ছে জেনে শুনে তোকে বিয়ে করার। তাহলে কেন বিয়ে করলি বল? আমি তো জানতাম না পাত্রীকে, আমি দেখিওনি, তুই তো জানতিস। তুই কে রে? বিয়ে যে তোর সাথে হচ্ছে জানলে আমি মরে যেতাম, তাও তোরে বিয়ে করতাম না। আব্বু যদি এমন না বলতো তাহলে আমি ওকে বিয়ে করতাম না। তুই আঙ্কেলকে ভয় পাস, বলতে পারিস নি তুই বিয়ে করবি না? ভয় পাই বিধায় মুখের উপর কথা বলতে পারিনি। শোন, আমিও আব্বুর কথা রাখতেই বিয়ে করেছি। দেখ, মেজাজ এখন একদম গরম করাস না, সারাদিন আমি ক্লান্ত। তুই চুপচাপ সোফাতে চলে যা আর আমাকে ঘুমাতে দে। কি বললি? আমি সোফাতে যাব? কানে কি ময়লা আছে নাকি? এক কথায় শুনতে পাসনি? সোফায় চলে যা এখন।
আমি সোফাতে ঘুমাতে পারবো না, তুই ঘুমাবি সোফাতে, যা। আমার বাড়ি আমার ঘর, আর আমি ঘুমাবো সোফাতে? ইম্পসিবল। তুই ঘুমাবি না, তোর বাপ ঘুমাবে। না না না, আমি যাচ্ছি। যা, ভালো মানুষের মতো গিয়ে শুয়ে পড়। ভুল করেও বিছানার দিকে আসার চেষ্টা করবি না। আমি তো সোফায় ঘুমাতে পারি না রে। সেটা তোর ব্যর্থতা। এক কাজ করলে হয় না? কি? আমার বিছানায় তো কোল বালিশ আছে, বালিশটা মাঝখানে দিয়ে রাখি, আর দুই পাশে দুজন ঘুমিয়ে যাব। হারামজাদা, তোর তো সাহস কম না, তোরে তো আমি খুন করে ফেলবো। বলে তিসনি জিসানের গলা টিপে ধরে। এদিকে জিসান অপ্রাণ চেষ্টা করতে থাকে হাত খোলার, আর কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দেয়, আর জিসান কাশতে থাকে। আর শুইতে চাইবি বিছানায়? জিসান কিছু না বলে হাত ঝাঁকিয়ে না এর ইশারা করে। এদিকে তিসনি মুচকি হাসি দিয়ে জিসানকে ছেড়ে বিছানায় গিয়ে জিসানের বালিশ ছুঁড়ে মারে আর নিজে আয়েশ করে। আর এদিকে জিসান কাশি থামলে মেঝে থেকে বালিশ কুড়িয়ে এনে সোফায় কোনোরকম গুটিসুটি মেরে শুয়ে ভাবে, ডাইনি, আমার সাথে এমন করলি? এই প্রতিশোধ আমি নেবই নেব, আজ না হলে আজকের বারে। এইদিকে তিসনি তো হাসিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা, আর মনে মনে বলছে, আজ তো মাত্র ফার্স্ট ডোজ দিয়েছি, তাতেই এই অবস্থা। সামনে যে আরো কত কি অপেক্ষা করছে তোর জন্য, সেটা তুই কল্পনাও করতে পারছিস না। আমাকে বিয়ে করে বউ করছিস তো, শখের মজা বুঝবি প্রতিটা মুহূর্তে। তবে তোর উপর রাগ তোর ফ্যামিলির কারোর উপর দেখাবো না। তুই আমার শত্রু, তবে তোর ফ্যামিলির না। পরের দিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তিসনি। আগেই ভেবে রেখেছে সকালে নাস্তা বানাতে শাশুড়িকে হেল্প করবে, তাই সকাল সকাল উঠে গোসল দিয়ে সোজা রান্নাঘরে যায়। তিসনিকে রান্নাঘরে দেখে বিথি খানম বলে ওঠে, তুমি এখানে কেন মা? কিছু লাগবে তোমার? না না আন্টি, কিছু লাগবে না, আমি আপনাকে সকালে নাস্তা বানাতে সাহায্য করতে আসছি। আরে তুমি কেন আসছো মা? তুমি নতুন বউ, তুমি রেস্ট করো। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবার সাথে সময় কাটাও। সংসারের দায়িত্ব আরো পরে নিও, আগে নাতি নাতনি আসুক তারপর। কি যে বলেন আন্টি। আন্টি করে বলো না মা, আমাকে আম্মু বলেই ডাকো, মানুষ শুনলে খারাপ বলবে। আসলে অভ্যাস নেই তো। এখন থেকে চেষ্টা করো, তাহলেই হবে। হুম। হঠাৎ বিথি খানমের নম্বরে কল আসে। তা দেখে তিসনি বলে, আন্টি থুড়ি, আম্মু হুম, আপনার কল এসেছে। দেখি দাও তো মা, তোমার আম্মু ফোন করেছে, দেখি কি বলে। তিসনির হাত থেকে মোবাইল নিয়ে তখন বিথি খানম তানিশা আফরোজের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে তানিশা আফরোজ মেয়ের সাথেও কথা বলে নেয়। কি বললো আপনাকে? নাস্তা করে তুমি আর জিশান একসাথে ওই বাসায় চলে যাও। কেন? যেতে হবে, এটাই নিয়ম। ও, যাও তো মা, জিশানকে গিয়ে ডাক দিয়ে তোলো। খাওয়া শেষ করে রেডি হয়ে তুমি আর জিশান তোমাদের বাসায় চলে যাও। সেখানে গিয়ে 2-3 দিন থেকে তারপর চলে এসো, কেমন? তিসনি কিছুক্ষণ কি যেন ভাবে চুপচাপ থেকে তারপর মাথায় কি যেন আসে, মুচকি একটু হাসি দিয়ে বলে, আপনার ছেলে কি যাবে আম্মু? ও যাবে না তো ওর ঘাড় যাবে। শোনো, ও কথা না শুনতে চাইলে ওর আব্বুকে বলে দেওয়ার ভয় দেখাবে, তখন দেখবা তীরের মতো সোজা ও চলবে, আর কথাও শুনবে। আব্বুকে অনেক ভয় করে। বলে দেখিও, সময় হলে তখনই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। তিসনি মনে মনে ভাবে, হাতারাম তাহলে আঙ্কেলকে ভয় পায়। তোর দুর্বলতা পেয়ে গেছি, আমাকে আর কি আটকায়। এখন তোরে আমার কথায় নাচাবো, শুধু দেখে যাবি কি কি করি তোর সঙ্গে। এসব ভাবতে ভাবতে মুচকি হাসতে থাকি তিসনি। হঠাৎ তার ভাবনায় পানি দিয়ে বিথি খানম বলে ওঠে, তৃষ্ণি, জিশান কি উঠেছে ঘুম থেকে? জানে না উঠছে কিনা, তবে আমি আসার আগে অবধি দেখেছি ঘুমিয়ে আছে। যে দেখো তো মা, উঠেছে নাকি। না উঠলে ডেকে গোসল করে নিচে আসতে বলো, তারপর দুজনে খেয়ে আর তোমাদের বাসায় যাও। আচ্ছা আম্মু, ঠিক আছে। বিথি খানমের কাছে থেকে সোজা নিজেদের রুমে চলে যায়। যে দেখে জিসান গুটিসুটি হয়ে কোনো রকম ভাবে সোফাতে ঘুমিয়ে আছে। তিসনি জিসানের সামনে গিয়ে দাঁড়িয়ে ডাকবে, তখন তার নজরে পড়ে জিসানের গালে খোঁচা খোঁচা দাড়িগুলো কি সুন্দর বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তার কিছু সময় অবধি তিসনি কিছু সময় ধরে জিসানকে পর্যবেক্ষণ করে। হাজার যাই করুক, জিসান তো ওরই বর। তিসনি এবার ডাকতে থাকে, এই ভাতারাম ওঠ। কোনো সারা শব্দ নেই।
কিরে উঠ বলছি, কি হয়েছে? উঠ বলছি। জিসানের কলার ধরে টানে। মেজাজ কিন্তু গরম হচ্ছে, এরপর কিন্তু বালতি ভর্তি পানি এনে তোর শরীরে ঢেলে দেব। উঠতেছি, কি হয়েছে? গোসলে যা, গোসল শেষ করে রেডি হয়ে নিচে আয় ভালো মানুষের মতো। কেন, কি হয়েছে? আমাদের বাসায় যাব, তুই আর আমি। তোর বাসা তুই যাবে, আমাকে কেন ডাকছিস? তোকে নিয়ে যেতে ঠেকা পড়ছে আমার, নিয়ম তাই যেতে হবে। আমি যাব না, এমনিতে রাতে ঘুমাইনি, এখন যাই এখান থেকে। যাবি না তুই, তাই তো? না, যাব না, ভাগ এখান থেকে। ঠিক আছে, আমি তাহলে আঙ্কেলকে গিয়ে বলি তুই আমাদের বাসায় যাবি না, তারপর আঙ্কেল এসে তোকে ডেকে তুলবে। এই শোন, দাঁড়া। কি? আব্বুর কাছে কেন যেতে হবে? আমি তো মজা করছিলাম এমনিতেই। তুই নিচে যা, আমি রেডি হয়ে এক্ষুনি আসছি। আপ তো আয়া উঠ পাহাড় के नीचे। যা, আসতেছি। তিসনি চলে যেতেই জিসান মুখে একরাশ বিরক্তি নিয়ে চোখ ডলতে ডলতে উঠে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমে গিয়ে একটু লং টাইম নিয়ে শাওয়ার নেয়, কারণ রাতে ঘুমটা ঠিকভাবে হয়নি। এমনিতেই সোফাতে ঘুমাতে পারে না, তার সাথে মশার এত আদর, ঘুম কি করে হবে। ভোরের দিকে এসে একটু ঘুমিয়ে পড়েছিল, আবার এখনই ঘুম থেকে উঠে পড়তে হলো। শাওয়ার নেওয়া শেষ করে আলমারি খুলতে চোখ গেল তো কপালে উঠে তার কোনো শার্ট আলমারিতে নেই। তিসনি জামা কাপড় আর শাড়িতে ভরা। জিসান ভাবতে থাকে, কি ব্যাপার, আমার শার্ট পাঞ্জাবি সব কোথায়? আর আমার আলমারিতে ওর জামা কাপড় কি করছে? এখন কিছু বলাও যাবে না, আব্বু বাসাতে আছে। আমার আব্বু তো আর কারো দোষ দেখে না, কোনোভাবে যদি সেখানে আমি থাকি তখন আমার দোষটাই দেখে। দেখি ওয়ার্ড্রোবটা রাখছে হয়তো। এই ভেবে জিসান ওয়ার্ড্রোব খুলতেই নিজের শার্ট পাঞ্জাবি পেয়ে যায়। সেখান থেকে ডার্ক নেভি ব্লু কালার পাঞ্জাবির সাথে সাদা কালার পাজামা বের করে নিয়ে পরে নেয়। রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতামগুলো লাগিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে বডি স্প্রেটা দিয়ে চলে যেতে আসে। জিসানকে দেখেই ওর আম্মু বিথি খানম বলে ওঠে, কিরে, তোর এত সময় লাগে? তুমি তো জানোই আম্মু, আমার রেডি হতে সময় লাগে। আম্মু, তোমার ছেলে বিয়ে করে আরও ঢিলা কোম্পানি হয়ে গেছে, এখন ভাবিকে দায়িত্ব দিয়ে দাও। বেশি পেকে গেছিস তাই না? আব্বুকে বলে কিন্তু তোর বিয়ে ঠিক করব। আম্মু, তোমার ছেলে কিন্তু বেশি বলছে। এটা কেমন কথা জিসান? ওর বিয়ের কথা এখন কেন বলছিস? হ্যাঁ, সবাই মিলে হাত মেলাও, তারপর সবাই মিলে আমার পেছনে লেগে যাও। দেখো আর কতভাবে আমাকে অশান্তিতে রাখা যায়। অনেক হয়েছে, এখন এসে কে বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যা, সেখানে গিয়ে 2-3 দিন থেকে চলে আসিস। আমার তো অফিস আছে, এতদিন কি করে থাকবো? তোর অফিস থেকে ফোন যদি করে 2 দিন ছুটি নিয়ে নিবি, তোর আব্বু কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। আমি যে যাব, আমার জামা কাপড় নিতে হবে। সেটা নিয়ে তোর ভাবতে হবে না, বৌমা সব নিচে গুছিয়ে নিয়েছে। জিসান তিসনির এমন কার্যে বেশ অবাক হয়ে যায়। তিসনি জিসানকে দেখে একটা মুচকি হাসি দেয়। জিসান তো ভালোভাবেই তিসনিকে চেনে, নিশ্চিত আম্মু আব্বুর সামনে ভালো সাজতে আমার জামা কাপড়ের সাথে করে নিয়ে আসছে। ভালো হওয়া, তাই না? দাঁড়া, তোরে এখনই কথা শোনাবো। আমার এটা কিন্তু কাজটা ঠিক হয়নি একদম। কি কাজ? কি কাজ মানে? তোমার বৌমা কি করছে জানো? আমার বৌমা তো লক্ষ্মী, ও কি করেছে? লক্ষ্মী? আমার আলমারিতে আমার একটাও শার্ট পাঞ্জাবি রাখিনি, সব ওয়ার্ড্রোবে রেখেছে। ঠিকই তো করেছে, তোর জামা কাপড় যা সব ওয়ার্ড্রোবে রাখবি, আর ওর জামা কাপড় শাড়ি রাখার জন্য তো জায়গার দরকার, ও আলমারিতে রাখবে। সংসার তো এখন তোদেরই বাবা, ভাগাভাগি করে নেই দুজন, যা তোর সবই বৌমার। কাকে আর বিচার দেব? তুমি তো নিজেই ওর দলে। শুধু আম্মু না, আমিও ভাবির দলে। ঘরের শত্রু যে বিভীষণ, সেই কথাটা এতদিনে যে সত্যি হলো তার প্রমাণ পেলাম। এখন খেয়ে নে তো চুপচাপ করে। জিসান আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ করে তিসনিকে নিয়ে বেরিয়ে পড়ে। একটা ট্যাক্সিতে তারা দুজনে ওঠে সোজা তিসনির বাড়ির গেটে নামে। বাড়িতে ঢুকতেই তিসনির আম্মু তানিশা আফরোজ বলে, তোমরা এসে পড়েছো? তিসনি গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? এই তো রে, ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালোই আছি। আব্বু কই? তোর আব্বু তো এই আগেই বের হয়ে রেস্টুরেন্টে। তাহলে পরে আসলে দেখা করা যাবে। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, এইদিকে এসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আরে তুমি আন্টি বলে ডাকছো কেন? আগের ডাক এখন বাতিল, আম্মু বলে ডাকবে। ধীরে ধীরে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমি ভালো।
আপনারা কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। কি রে তিশনি, জি আম্মু। জিশানকে তোর ঘরে নিয়ে যা, ও ফ্রেশ হোক, আবার খেতে হবে তো। নিয়ে যাচ্ছি। জিসানকে ইঙ্গিত করে তানিশা আফরোজের কথা শুনে তিসনির চোখের ইশারাতে জিসানকে তার সাথে আসতে বলে। এই দেখে তানিশা আফরোজ তো বেশ খুশি হয়ে যায়। প্রথম দিনে কত সুন্দর মিল হয়েছে তাদের। চোখের ইশারাতে কথা বলছে। হালকা মুচকি হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে যায়। এইদিকে তিসনি জিসানকে নিয়ে ওর রুমে নিয়ে গিয়ে বলে, এই গবর গণেশ, যা ফ্রেশ হয়ে নে। আর আমি তোর সাথে যেমন আচরণ করি তা কাউকে বলিস না বা প্রকাশ করিস না, তাহলে কিন্তু আমি তোর আব্বুকে তোর নামে এমন কথা বলবো তোর 12টা বাজাবে। আমি কি তোকে বলছি যে আমি বলবো সবাইকে? বললে তো আমি তোর মাথা ফাটিয়ে দিতাম আগে, তারপর তোর আব্বুকেও বলতাম। আর আমাকে মারতে এসছিস কেন? আমি তো বললাম কাউকে কিছু বলবো না। এই তো গুড বয়, যা ফ্রেশ হয়ে ওই ব্যাগে তোর জন্য টি শার্ট আর প্যান্ট রাখা আছে কয়েকটা, তার মধ্যে যেটা মনে হয় সেটা পরে নিচে চলে আসবি। আবার যদি আসতে হয় তাহলে কিন্তু তোর 12টা বাজাবো। কথায় কথায় হুমকি। আমাকে বিয়ে করার ফল তো সহ্য করতেই হবে চান্দু। জিসান আর কিছু না বলে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। এইদিকে তিসনি তো মহা খুশি, কারণ ওর কথায় জিসান উঠছে বসছে। তাই খুশিতে এক প্রকার নাচতে নাচতেই সোজা নিচে চলে আসে। এসে ওর আম্মুকে বলে, আম্মু, তোমার জামাই ফ্রেশ হতে গেল, তুমি আসতে আসতে ওর খাবার রেডি করো। তুইও খেয়ে নে মা, একেবারে দুজন খেয়ে দে, ওপরে গিয়ে রেস্ট কর। আচ্ছা, তাহলে আমার খাবারটাও ওর সঙ্গেই বাড়ো। হ্যাঁ রে মা, ওই বাড়ির সবাই তোকে কেমন ভালোবাসে। এক কথায় একদিনে যতটা বুঝলাম সবাই অনেক ভালো। আমি তো সকালে উঠে গোসল করে ভাবছিলাম শাশুড়ি আম্মুকে কাজে হেল্প করব। হেল্প তো দূরের কথা, আমাকে রান্নাঘরে থাকতে দেয়নি। তারপর আমার ননদ, সেও খুব ভালো। আর শ্বশুর আব্বুর সাথে তো তেমন কথা হয়নি, তাই বলতে পারছি না। তোর শ্বশুর আব্বু অনেক ভালো মানুষ, সেও তোকে মেয়ের মতো ভালোবাসবে। আম্মু, তবে তোমাদের খুব মিস করি। বোকা মেয়ে আমার। মেয়েরা জন্মায় অন্যের ঘরে সুখ শান্তি আনার জন্য। তাদের শ্বশুর বাড়ি হয় তার নিজের বাড়ি, স্বামীর পরিচয় তার পরিচয়। যেমন দেখ, তোর আব্বুর সাথে আমার বিয়ের পর কাউকে যখন পরিচয় দিয়েছি তখন কিন্তু এটাই বলতে হয়েছে, আমি তোর আব্বুর স্ত্রী। প্রথম প্রথম আমারও বাড়ির জন্য মন কাঁদছে, কিন্তু তারপরও সবসময় সেই বাসায় যাওয়া হয়ে ওঠেনি। আর একটা কথা মাথায় রাখবি মা, তোর সংসার কিন্তু এখন হয়েছে, তোর টান এখন ও পাশে বেশি রাখতে হবে, না হলে পরে সংসার সামলাতে পারবি না। আম্মু, আমি চেষ্টা করব। বুকের ওপর পাথর চেপে আর কয়েকটা দিন সহ্য কর, দেখবি তখন ওই বাসায় মন বসে গেছে। আর তোর যেহেতু শ্বশুরবাড়ির লোকজন ভালো, তাহলে আল্লাহর রহমতে কোনো কষ্ট করতে হবে না। আম্মু, তিসনি ভাবছে, পরিবার তো আলহামদুলিল্লাহ ভালোই আম্মু, কিন্তু যা প্রবলেম সব ওই গন্ডারটাকে নিয়ে। ওকে আমি এত তাড়াতাড়ি কোনো দিন মেনে নিতে পারবো না। ওকে উচিত শিক্ষা দিব, তারপর ওকে সোজা করবো, তারপর যদি মন চায় তাহলে পরে ভেবে দেব। এইদিকে জিসান ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে ব্যাগে থাকা একটা টি শার্ট আর প্যান্ট পরে সোজা নিচে চলে যায়। জিসানকে নিচে নামতে দেখে তানিশা আফরোজ বলে ওঠে, ওই তো জামাই এসে পড়েছে, তুই এখন বসে পড় তিশনি। জিসান এসে একটা চেয়ার টেনে বসতেই পাশে থাকা চেয়ারে তিসনি বসে পড়ে। তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করার পর তিসনিকে উদ্দেশ্য করে তানিশা আফরোজ বলে, জামা, তোরা এখন ওপরে চলে যা, রুমে গিয়ে রেস্ট কর। আমি সন্ধ্যায় তোর আব্বু আসলে ডেকে দিব। ভাই কই? ভাইকে তো দেখছি না। তোর ভাইকে এই সময় বাড়ি পাবি কিভাবে? নিজের প্রাইভেটে পড়া শেষ হলে খেলাধুলো করে তারপর সেই সন্ধ্যার আগে আগে বাসায় ঢুকবে। জিসান চলো। জিসান তো পুরোই অবাক। তুই থেকে পুরো তুমি, এই তো পুরো পাল্টিবাজ। কি মেরে বাবা, আল্লাহ ডেঞ্জারাস। জিসান কিছু না বলে তিসনির পেছন পেছন ওদের রুমের দিকে যায়। রুমে গিয়ে জিসান সোজা বিছানার দিকে এগোচ্ছে। এই দিকে তিসনি দরজা আটকে পেছনে তাকিয়ে দেখে জিসান বিছানা প্রায় কাছেই পৌঁছে গেছে। তখনই তিসনি বলে ওঠে, এই কোথায় যাচ্ছিস তারা? একটু রেস্ট করি, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগছে না। তো সেটা আমাকে বলে কি হবে? আমার রুম, আমার বিছানা, আমি ওখানে ঘুমাবো, তুই কি করবি জানি না। আমি তাহলে কোথায় ঘুমাবো? সেটা তো আমার দেখার বিষয় না। ঘরে তো সোফাও নেই যে সোফাতে ঘুমাবো। আমি তো জানি না কোথায় ঘুমাবি। আচ্ছা, আমার একটা চাদর দিতে পারবে? তিসনি একটু ভেবে বলল, চাদর নিতে পারি। দে তাহলে। তখন তিসনি আলমারি খুলে একটা চাদর বের করে জিসানের হাতে দেয়।
জিসান চাদর নিয়ে মেঝেতে পেরে একটু করুণ চোখে তিসনির দিকে তাকায় আর বলে, বালিশ হবে? বিছানা থেকে একটা নিয়ে শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে। তখন জিসান বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে চাদর দিয়ে পাড়া বিছানায় শুয়ে পড়ে। শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, তাই বেশ কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে জিসান। এইদিকে তিসনি মুচকি হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে আর ভাবে, আমাকে বিয়ে করা না, এখন কেমন লাগে অত্যাচার। এখনো তো তোর সাথে কিছু করিনি। কাল তোর সাথে যা করব তা তুই ভাবতেই পারবি না। কাল তোর জন্য অনেক বড় চমক অপেক্ষা করছে। তোর এমন হাল করব না, তুই মনে করবি ডিভোর্স করবি, কিন্তু করতে পারবি না। আমি তো তোকে ডিভোর্স করতে দেব না, কিন্তু জ্বালাবো ঠিকই। তবে আমাকে হেল্প কে করবে? হ্যাঁ, ইশরাতকে বলি, ও ঠিক আমাকে হেল্প করবে, আমায় না করবে না। অনেকেই আবার ভাববেন এই ইসরাত আবার কে? এই ইসরাত হলো তিসনির আরেক ক্লোজ ফ্রেন্ড। দেরি না করে তিসনি ইসরাতকে মেসেঞ্জারে নক করে হেল্প চায়, আর ইসরাত রাজিও হয়। তিসনি তো সেই খুশি। রেডি হও মিস্টার জিয়াউর খান জিসান, কালকের জন্য পুরো প্ল্যান কমপ্লিট। এখন শুধু সময়ের অপেক্ষা। এসব ভাবতে ভাবতেই তিসনি একটু ঘুমিয়ে পড়ে। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে পড়েছে। তখন ওই তিসনি রুমের দরজায় এসে টোকা দেয়। জিসান তো আগেই ঘুমিয়েছিল, তাই দরজায় টোকা পাওয়ার শব্দে জিসান আগে টের পায়। জিসান আগে উঠে দেখে তিসনি 2 হাত জড়সড়ো করে একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। তিসনিকে না জাগিয়ে নিজেই চাদরটা এক সাইডে রেখে বালিশ বিছানার উপর রেখে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে দেখে তানিশা আফরোজ দাঁড়িয়ে। এদিকে দরজা খুলতেই তানিশা আফরোজ বলে, বাবা ঘুম হলো? হুম। তিশনিকে উঠিয়ে নিচে নাস্তা করতে এসো বাবা। আচ্ছা আম্মু, আপনি যান, আমি ওকে তুলে নিয়ে যাচ্ছি। তানিশা আফরোজ চলে গেলে জিসান তিসনির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ভাবে, আমি কোনোদিন মেঝেতে ঘুমাইনি, আর তুই আমাকে আমার সাথে তাই করলি? তোকে তো এত সহজে আমি ছাড়বো না, বদলামি নেবই। রুমে না হয় আমার ওপর ডিগ্রি নিস, কিন্তু পরিবারের লোকজনের সামনে কিছুই করতে পারবি না। আজকে দেখ তোর সাথে আমি কি করি। এই বলে জিসান তিসনির একদম কাছে গেল, গিয়ে হালকা করে তিসনির ঠোঁটে হাত রাখলো। জিসানের ছোঁয়াতে হালকা কেঁপে ওঠে তিসনি। তিসনির ঠোঁট থেকে হালকা লিপস্টিক নিয়ে নিজের গালে লাগিয়ে নেয়। কাজ হয়ে গেল। একটু দূরে সরে গিয়ে তিসনিকে ডাকে, আমি ওঠ ঘুম থেকে, আন্টি দেখে গেল। ঘুমিয়েই আছে। কিরে ওঠ। কি হয়েছে কি? আন্টি আসছিল, ডেকে গেল নাস্তা করতে। উঠতেছি। যা ফ্রেশ হয়ে নে। তিসনি আর কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এইদিকে জিসান ভাবতে থাকে, একবার আজ নিচে চলো, তারপর বুঝবি তুই কার সাথে লাগতে আসছিস। এইভাবে বেশ মুচকি হাসতে হাসতেই নিচে যেতে থাকে। পিছনে তাকাতে দেখে তার পিছন পিছন তিসনিও আসছে। এইদিকে নিচে তখন ফারুক চৌধুরী, তানিশা আফরোজ আর আশফাক বসে গল্প করছিল। আশফাক তো তিসনিকে দেখে অনেক খুশি। একটাই আপু বলে কথা, দৌড়ে চলে যায় তিসনির কাছে আর বলে, কেমন আছিস আপু? ভালো রে ভাইয়া, তুই কেমন আছিস? এই তো ভালো আছে। দোলা ভাই কেমন আছেন? ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো ভালোই আছি। এ কি দোলা ভাই, আপনার গালের সাইডে এটা কিসের দাগ? দাগের কথা শুনতেই সবার চোখ গেল জিসানের গালের দিকে। তখন সন্ধ্যার নাস্তা নিয়ে চলেও এসেছিল তানিশা আফরোজ। চলেও আসে। দাগের কথা শুনে সেও ছুটে ওদের কাছে যায় আর দেখে ভালোভাবেই দেখে বলে, এটা তো লিপস্টিকের দাগ। এক পলক নিজের মেয়ের ঠোঁটের দিকে তাকায়। রং ম্যাচ করে গেছে। তার বুঝতে বাকি রইল না যে তার মেয়ের জন্য দাগটা এখানে। জান দেখছো, তোমাকে বলেছিলাম, এখন কতটা লজ্জায় ফেলে দিলে। এদিকে তিসনি তো পুরোই অবাক আর লজ্জার ভেতর পড়ে গেল। ওর ঠোঁটের লিপস্টিক জিসানের গালে কি করছে? আর জিসান বেটা, তুই আমারে জান বলি কোন সাহসে? তার মানে তুই আমাকে এই পরিস্থিতিতে ফেললি। মনে মনে রেগে এইসব ভাবতে থাকে। আর এইদিকে তানিশা আফরোজ আর আশফাক তো সেই হাসি। আর ঘটনা জানলো দেখে ফারুক চৌধুরী পেপারে মুখ গুজে দিয়ে পড়তে থাকে। তিসনি অনেকটা রেগে গেছে, তবু 2 বার আর চোখে জিসানকে দেখে অন্যদিকে জিসান তো সেই হাসি। এত হাসি পাচ্ছে, তবু কোনো রকম হাসিকে থামিয়ে রেখে তিসনিকে উদ্দেশ্য করে বলল, চলো যান, খেয়ে নে এখন। তুমি সে কখন থেকে না খেয়ে আছো বলো তো? আপনি খাবার বাড়েন তো। দুপুরে সে কখন খেয়েছে?
এখনও পেটে দানা পড়ল না। তিসনি তো রেগে ছিল, জিসানের এমন কার্যকলাপে আরও বেশি রেগে যায় আর মনে মনে বলে, এটার উচিত শিক্ষা তোকে কাল দিব, শুধু ওয়েট করে যা, কাল হাড়ে হাড়ে বুঝতে পারবি এই তিসনি কি। ওয়েট অ্যান্ড ওয়াশ। তখনকার মতো আর তারা নাস্তা করতে বসে। নাস্তা হয়ে গেলে সবাই একসাথে বসে গল্প করতে থাকে। বেশ অনেকক্ষণ গল্প করে ফারুক চৌধুরী জিসানকে নিয়ে তার রেস্টুরেন্টের দিকে যায়। রেস্টুরেন্টেও ঘুরে দেখাবে আর একজনের সাথে পরিচয়ও করিয়ে দেবে। ফারুক চৌধুরী জিসানকে নিয়ে রেস্টুরেন্টে গেল। আশফাক পড়াশোনা করতে নিজের রুমে চলে যায় আর এইদিকে তানিশা আফরোজ রান্নাঘরের দিকে গেল। তার পিছন পিছন চলে যায়। যেতে যেতে বলে, আজ কি রান্না করবে আম্মু? মাংস ভুনা আর পোলাও আর দুপুরে ভাজি যা আছে। আজ আমিও রান্না করা শিখবো। এখন থেকে শিখে নে, কিছুদিন পর গেলে তো তোকেও সংসারের দায়িত্ব নিতে হবে। আর শোন, বাচ্চা কাচ্চা নিতে বেশি দেরি করিস না কিন্তু। এখনকার সময় খারাপ, বিয়ের পর দেরিতে বেবি নিতে চাইলে পরে বেবি নিতে অনেক সমস্যা হয়। বেবি হতে চায় না, পরে আবার বেবির জন্য ডাক্তারের কাছে যেতে হয়। বাচ্চার কথা শুনতে বেশ অনেকটা লজ্জা পেয়ে যায়, কারণ মনে মনে ভাবে এখন হয়তো কিছু মাস বা 1 বছর জিসানের সাথে এমন করবে, তারপর তো ওর সাথে সংসার করতে হবে সারা জীবন। তবে বেচারাকে বেশি কষ্ট দেওয়া যাবে না। ওর প্রতি রাগটা কমে গেলে তারপর কথা বলে সব ঠিক করে নিয়ে নতুন করে সংসারে মন দিবে। তার আগে গাম্বারটাকে উচিত শিক্ষা দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট করে নিতে হবে, তারপর সংসার। যাই হোক, তানিশা আফরোজ রান্না করছে আর রান্না কখন কি করতে হচ্ছে বা কি দিতে হচ্ছে সব বলে দিচ্ছে সে। এভাবে মা মেয়ে গল্প করতে করতে রান্না শেষ করে ফেলে। এইদিকে ফারুক চৌধুরী জিসানকে তার রেস্টুরেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, ম্যানেজার স্টাফদের সাথে পরিচয়ও করিয়ে দেয়। রাত হতেই জিসান আর ফারুক চৌধুরী বাসায় ফিরে আসে। জিসান রুমে এসে দেখে তিসনি বিছানায় হেলান দিয়ে মোবাইল চাপছে। তবে তিসনি না দেখার ভান করে সোজা ওয়াশরুমে গিয়ে ঝুঁকে। ওয়াশরুম থেকে বের হতেই তিসনি বলে ওঠে, সন্ধ্যাতে অমন করলি কেন? কি করলাম? আমার ঠোঁটের লিপস্টিক তোর গালে কি করে? সেটা তো তুমিই জানো। ওই ভাতারাম, খবরদার হাসবি না। আমার লিপস্টিক তোর গালে কি করে গেছে এটা আমায় বল। আর সবার সামনে আমাকে জান বললি কেন বে? কোন সাহসে? কোন সাহস মানে? আমি তো তোমার বর, তাই না? আগেরও সব বাদ দাও, আমাদের উচিত অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচা। কি বললি? না কিছু না, আমি এমনিতেই বললাম। মনে থাকে জানো, তুই আমাকে কল্পনাতেও বউ হিসাবে ভাববি না, তাহলে কিন্তু ওখানে গিয়ে গলা টিপে তোকে মেরে ফেলবো। ভাববো না। মনে থাকবে তো? থাকবে। দৌড়ে এসে জিসানের কলার ধরে। তিসনি জিসানের কলার ছিঁড়ে দিলে জিসান যেন হাঁপ ছেড়ে বাঁচে। এইদিকে জিসান মনে মনে বলে, তোমাকে তো আমার বউ বানাবোই, তারপর আমার কথা মতো তুমি উঠবা আর বসবা, এতে আমার প্রতিশোধ কমপ্লিট। জিসান খাটের এক কোণে সাইড হয়ে বসে মোবাইল চাপছে আর তিসনি হেলান দিয়ে আগের মতোই বই পড়তে থাকে। সেদিনের মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে তিসনি আবার খাটে আর জিসান নিচে চাদর বালিশ পেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন তিসনি আজ আগেই উঠে পড়েছে, জিসানেরও আগে। আজই তো সেই দিন যেটাকে ঘিরে তিসনি প্ল্যান করে আছে। জিসানকে ঘুমিয়ে থাকতে দেখে আর ভাবে, এখন তোকে পুরাবো জেলাসের আগুনে। কিছুদিন চালিয়ে তোকে ঠিক করব, তারপর মেনে নিব। যেহেতু আমার হাজবেন্ড তুই না, মেনেও উপায় নেই। আমি আবার আব্বু আম্মুর বিরুদ্ধে কখনো কোনোদিন যেতে পারবো না, তাই তোকেই মেনে নিব। তবে আরও কিছু মাস পর, এই কয়েক মাস তোকে আমি জ্বালাবো। তবে এখন কথা হলো, তোকে শিক্ষা দিতে বাইরে তো নিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে নিয়ে যাব ভাবতে হবে। হ্যাঁ, পেয়েছি। কিছুক্ষণ ভেবে চিনতে একটু বাদে তিসনি নিচে চলে আসে। এসে দেখে ওর আম্মু তানিশা আফরোজ সকালে নাস্তা করছে। তিসনি ওর আম্মুকে গিয়ে বলল, আম্মু, আমি একটু বাইরে বের হব, আমার কিছু বান্ধবীরা আসবে তো তাই। জামাইকে বলে তারপর যাস। বিয়ের পর একটা মেয়ের গার্জিয়ান হয় তার হাজবেন্ড, বুঝলি? আমি তো জিসানকে সাথে করে নিয়ে যেতে চাই আম্মু। সেটা তো আরো ভালো কথা। নতুন নতুন বিয়ে হয়েছে, তোদের একসাথে থাকবি সবসময়, চলবি ফিরবি, তত তোদের সম্পর্ক গাঢ় হবে। আমি তো নিয়ে যেতেই চাইছি, এখনো আমার সাথে যেতে চাই কি না। কেন যেতে চাইবে না? যদি আর কি না চাই যেতে। আচ্ছা, তুই এক কাজ করিস, আমার সামনে ওকে যাওয়ার কথাটা বলিস। তখন যদি না বলে
তখন আমি ওকে বুঝিয়ে বললে দেখবি রাজি হয়ে যাবে। থ্যাংক ইউ আম্মু। পাগলি মেয়ে আমার। মুখটা নিচের দিকে করে তিসনি ভাবে, আমার কথায় না হয় না করতি, কিন্তু আম্মুর কথা তো ফেলতে পারবি না। আজ তোকে এমন শিক্ষা দিব, তখন দেখিস কেমন লাগে। আমার সাথে ব্রেকআপ করছিলি, আমার সাথে পাঙ্গা নিছিস না। তিসনি এসব ভাবছিল তখন তানিশা আফরোজ বলে, কিরে মা জামাই উঠেছে? না, ও এখনো ওঠেনি হয়তো। না ডেকে তোল, বেলা হয়েছে তো। ছেলেটা খাবে না? যা ওকে ডেকে আন। আমি তোরা জামাইয়ের খাবার একসাথে বাড়ছি, পরে কোথাও যাওয়ায় একসাথে তখন না বের হয়ে যাস, কেমন? ওকে আম্মু, আমি ওকে ডেকে আনছি। এই বলে তিসনি উপরে সোজা নিজের রুমে চলে যায়। রুমে এসে দেখে জিসান তখনও ঘুমাচ্ছে। তিসনি জিসানের একটু কাছে গিয়ে বলে, এই কুম্ভকর্ণ, ওঠ। আমি নিশ্চুপ। সকাল হয়ে গেছে, আম্মু নিচে ডাকছে, তাড়াতাড়ি উঠে পড়। কি হয়েছে? বেলা 10টা বাজতেছে, উঠে পড় এখন। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। তিসনি চলে গেল। জিসান উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে এসে চেয়ার টেনে বসতেই তিসনি বলে ওঠে, আম্মু তোমার জামাই এসে গেছে, না ওকে খেতে দাও। জিসান মনে মনে বলছে, গিরগিটি কোথাকার, দুজন থাকি যখন তুই তো কারি, আর কত কি। আর সবার সামনে তোমার জামাই, কত যে আমার জামাই মানে তা তো আমি জানি, আর আমার ওই উপরওয়ালা জানে। ইচ্ছিত করে সবাইকে সবটা বলে দিই, কিন্তু পরে যে আমার কী অবস্থা করবে তা ভেবে আর কিছু বলতে পারি না। তার মধ্যে সবাই তো ওকেই সাপোর্ট করবে, আমার হিটলার ভাব তো আর করবে না আমাকে সাপোর্ট। কিছুক্ষণ বাদেই তানিশা আফরোজ খাবার নিয়ে চলে আসে। খাবার এনে রাখলে জিসান আর তিসনি একসঙ্গে খেতে আরম্ভ করে। খেতে খেতে এক সময় তিসনি বলে ওঠে, জান, তোমাকে নিয়ে একটু বের হব। জিসানের খাবার পেট দিয়ে আর নামে না। খানিকটা অবাক চোখে তিসনির দিকে তাকিয়ে থাকে। তিসনি হালকা মুচকি হাসি দিয়ে আবার বলতে থাকে, কি, যাবে না আমার সাথে? না না, তুমি যাও, আমি বাসায় আছি। চলো একটু আমার সাথে প্লিজ, আমার ফ্রেন্ডরা আসবে তো, ওরা আমাদের বিয়েতে আসতে পারেনি, তাই পথ দেখতে চাইছে। জিসান এদিকে ভাবছে, একে তোর শয়তান মার্কা হাসি, আবার আমাকে জান ডেকে বাইরে নিয়ে যাওয়ার অভিশক্তি, নিশ্চিত কোনো প্ল্যান করছে। আমি তো চালাক কম না, আমি এত সহজে তোমার ফাঁদে পা রাখছি না। কি হলো, চুপ করে আছো যে, কিছু তো বলো। না না, আমি যাব না, অন্য কোনো দিন যাব, আর না হয় আমাদের বাসায় ডেকো, তাই হবে। ও আম্মু, বলো না তোমার জামাইকে আমার সাথে যেতে, আমার ফ্রেন্ডরা সবাই দেখবে এই জন্য এসে বসেছে। এখন ওদের আমি কি বলবো? কেমন কি হলো বাবা? যাও ঘুরে এসো দুজন, এখন তো তোমাদের ঘোরার সময়। যত ঘুরবে ফিরবে তত তোমাদের মিল হবে তাড়াতাড়ি, বুঝলে? এখন এই তৃষ্ণের সঙ্গে যাও, ঘুরে এসো, মনও ভালো হবে, কথাবার্তাও হবে, আর ঘোরাও হবে। আচ্ছা ঠিক আছে, যাব। কখন যেতে হবে? এখনই বের হব, তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হই। আচ্ছা। তিসনি উঠে সোজা রেডি হতে চলে গেল। এদিকে জিসান তো ভারী চিন্তায় পড়ে গেল। ভাবছে, বলে তো দিলাম যাব, এইদিকে আমার জন্য যে কি মনে মনে ছক কষে রেখেছে সেটাই তো কিছু মাথায় আসছে না। তবে এটা আমি কনফার্ম, তিসনি প্ল্যান কোনো না কোনো একটা করেছে। জিসান এসব ভাবছিল তখনই তানিশা আফরোজ বলে ওঠে, যাও বাবা, গিয়ে রেডি হয়ে নাও, তারপর তো তোমাকে নিয়ে তৃষ্ণি বের হবে। জি আম্মু, যাচ্ছি। বেশ চিন্তিত মনে জিসান উপরে উঠতে থাকে। সোজা রুমে গিয়ে দেখে তিসনি লাল রঙের 3 পিস পরেছে, আবার মেকআপও করেছে। জিসান গিয়ে তিসনির পাশে দাঁড়িয়ে বলে, এত সাজগোজের কারণ? আশিক আসবে তো তাই। আশিক আবার কে? আমার বয়ফ্রেন্ড। মানে? বয়ফ্রেন্ড মানে বুঝিস না, আমার প্রেমিক। তো আমাকে কেন নিয়ে যাচ্ছ? তোকে তাই নিতাম নাকি? আম্মুকে প্রথম বললাম, আম্মু বললো তোকে সঙ্গে করে নিয়ে যেতে, তাই তোকে নিয়ে যাওয়া। ও। জিসানের মনের ভিতর যেন উথাল পাথাল ঝড় শুরু হয়ে যায়। কেন জানি মনের ভিতর এক অজানা কষ্ট অনুভূত হচ্ছে। আর যাই হয়ে যাক না কেন, তিসনি তো জিসানের বিয়ে করাবো, তাই হয়তো তিসনির কথাটা হজম করতে কষ্ট হচ্ছে। কি হলো, হা ঘরে দেখছিস কি? যা রেডি হয়ে নে, কার্টুন কোথাকার। জিসান কিছু না বলে ফেক স্মাইল দিয়ে একটা শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। এইদিকে তিসনি ভাবছে, এখনই এই অবস্থা, আজ শুধু চল আমার সাথে, ওই দিনের প্রতিশোধ আজ নিব। এই ভাবতে ভাবতে তিসনি ওর বান্ধবী ইসরাতকে কল করে। কিছুক্ষণ বাজতেই কলটা রিসিভ হয়। কিরে, তোরা রেডি তো? হ্যাঁ, তুই কই? এই তো বের হব, মদনটাকে সাথে নিয়েছি, ওকে আজ পুরো অপমান করবি, কোনো ছাড় দিবি না। ওকে দোস্ত।
আশিক ভাইকে সব বুঝিয়ে বলছিস তো? ভাইয়া আবার গোলমাল করে ফেলবে। পুরো প্ল্যান কিন্তু মাঠে মারা যাবে। আরে দোস্ত, টেনশন করিস না তো। আমার বরের উপর আমার বিশ্বাস আছে, ও ঠিক পারবে। ওকে, রাখছি। এইদিকে জিসানের মনটা তেমন ভালো না, তাই কোনো রকম শার্ট প্যান্ট পরেই বের হয়ে পড়ে ওয়াশরুম থেকে। জিসানকে দেখে তিসনি বলে, চল এখন বের হব, ও এসে পড়েছে। একটা কথা বলি। যেতে যেতে বলিস, এখন আগে বের হই। ওকে। জিসান আর তিসনি তানিশা আফরোজকে বলে বাসা থেকে বের হয়ে একটা অটোতে ওঠে। রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়। অটো চলতে থাকে। জিসান তখন বলে, এখন বলি কথাটা। কি কথা? তুমি যে বিবাহিত, এটা ওই ছেলেটা জানে? হ্যাঁ, জানে তো। তাও রিলেশন? বিয়ে করেছি, সংসার তো করছি না। তোকে তো আমি ডিভোর্স করব, তারপর ওকে বিয়ে করব। তুই যে কার্টুন, তোর সাথে সংসার করে জীবন নষ্ট করব নাকি? তিসনির মুখে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না জিসান। ওর মাথা ভন ভন করে ঘুরতে থাকে। সেই মুহূর্তে কি বলবে বা কি করা উচিত কিছু বুঝে উঠতে পারছে না। কথাটা শুনে কেমন যেন চুপচাপ হয়ে গেল জিসান। চোখের কোণ যেন ছলছল করছে। কিছু সময়ের মাঝে অটো এসে রেস্টুরেন্টের সামনে থামে। অটো থামতে তিসনি যেন একরকম দৌড় দিয়ে ভিতরের দিকে চলে যায়। জিসান এক পলক ওর দিকে তাকিয়ে ভাড়া মিটিয়ে ভিতরের দিকে যেতে থাকে, আর বুক যেন ধুকভুক ধুকভুক করতে থাকে। হঠাৎ জিসানকে দেখে তিসনি বলে ওঠে, এই এদিকে আয়। জিসান পাশে ঘুরে তাকাতেই দেখে তিসনি বসে। ওর পাশে একটা ছেলে আর পাশে দুইটা মেয়ে বসে। ওখানে ছিল তিসনি, ওর পাশে যে ছেলেটা সেটা হলো আশিক। মেয়ে দুইটা ছিল তিসনির বান্ধবী ইশরাত আর লামিয়া। জিসান বাঁকা চোখে একবার আশিককে দেখে তিসনির দিকে তাকিয়ে ওদের টেবিলের দিকে যায়। ওদের টেবিলের সামনে গিয়ে চেয়ার সরিয়ে বসে পড়ল জিসান। তখনই ইশরাত বলে ওঠে, এই, আপনি কার অনুমতি নিয়ে এখানে বসেছেন? সেটাই তো, কার অনুমতি নিয়ে বসেছেন? অনুমতি নিতে হবে? তুই কারকে লাগে সেখানে যে তোর পারমিশন লাগবে না? আমি তো নিজেকে ভুলেও আমার হাজবেন্ড বলে পরিচয় দিবি না। 1 বছর গেলে তোকে আমি ডিভোর্স দিয়ে আশিককে বিয়ে করব। এই ছোট লোক, ওঠ এখান থেকে। কথাটা বেশ জোরে বলে ফেলে আশিক। জিসানের কানে সপাটে কথাটা বাড়ি খায়। আশিক আবারও বলতে থাকে, বস্তি থেকে উঠে আসছে নাকি এটা? কি ড্রেস পরেছে এসব? তিশনি, তুমি বিয়েতে কিভাবে রাজি হলে এর সাথে? বস্তির এতটা ছেলে, চাষার মতো হালচাল। জিসানের কান গরম হয়ে যায়। ইচ্ছে করছিল আশিককে ধরে সেখানে ইচ্ছে মতো মারতে আর নিজের পরিচয় বলতে, কিন্তু পারল না। যে মানুষটা ওকে নিয়ে এসেছে সেই জিসানের পক্ষে নেই। সে তো অপমান করার জন্য জিসানকে এখানে এনেছে। জিসান ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেশ তাড়াতাড়ি উঠে একবার তেশনির দিকে তাকায়। তেশনি জিসানের চোখে স্পষ্ট পানি দেখতে পায়। জিসান টেবিল ছেড়ে উঠে চলে যায় রেস্টুরেন্টের বাহিরে। জান, কি দিলা? এক রাতেই ফুরুত, হাহা। কি করে রে তোর ওই খ্যাত হাজব্যান্ড? তোরা যেমনটা ভাবছিস তেমন কিছুই না। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তবে নিজের চালচলন একদম বাজে। কোথায় কি পড়ে যেতে হয় সেই বোধ নেই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার? আল্লাহ, আমি তাকে অপমান করলাম। কি পদে আছেন ভাইয়া? সেসব জানি না। আচ্ছা, আমি তাহলে আসি, আমার কাজ তো শেষ। আমাকে আবার অফিসে যেতে হবে। বিলটা সবার দিয়ে যাও, টাকা তো আমরা নিয়ে আসিনি। ওয়েট, আমি দিয়ে দিচ্ছি। ওয়েটার চলে আসে। জি স্যার, বলেন কিছু লাগবে? এই টেবিলের বিল কত আছে? স্যার, বিল আসছিল 2800 টাকা। তবে একজন স্যার ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে চলে গেছে। আমাদের সাথে আসেনি, আপনারা তার থেকে পেমেন্ট নিয়ে নিলেন। স্যার, উনি বলেছেন এখানে কথার ওয়াইফ আছে, এই বলে ফিল দিয়ে চলে গেল। তিস্তির আর বুঝতে বাকি রইল না এটা জিসানেরই কাজ। হঠাৎ তিস্তির মাঝে অনুশোচনা আসলো আর ভাবতে থাকে, আজ কি ও জিসানকে বেশি কষ্ট দিয়ে ফেললো? না তো, জিসানের চোখে স্পষ্ট পানিও দেখেছিল। তাহলে হয়তো তিসনির হাজবেন্ড বিল দিয়ে গেছে। তিশনি ভাইয়া এমনি ভালো আছে, মানায় নিস। আমি বেশি রুড বিহেভ করছি। তিশনি, আরেকবার ভাইয়া ডাকো, আমি মাপ চেয়ে নেই। তিস্নি ভাবে, নাম্বারটাও তো ওর থেকে নেইনি, কল দিব কিভাবে? থাক, বাসায় যেয়ে মাপ চেয়ে নিব আজকের জন্য। হঠাৎ যে কষ্ট পেয়ে যাবে তা বুঝতেই পারিনি। তোরা বাসায় চলে যা, আমার ভালো লাগছে না, বাসায় যাব।
এই বলে তিসনি সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তিসনি বাসায় পৌঁছে যায়। তিসানকে এমন তাড়াহুড়া করে আসতে দেখে তানিশা আফরোজ বলে, কিরে মা, চলে এলি যে? একটু ঘুরতে ফিরতে দুজনে। আর জিশান কই? ওর একটা কাজ পড়ে গেছে, তাই সেখানে গেল। দুপুরে খেয়ে যা। জানি না, কল করে শুনে নে। আমি রুমে যাই, একটু রেস্ট নিব। আচ্ছা যা। তিসনি আর কিছু না বলে সিঁড়ি বেয়ে সোজা উপরে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ একা শুয়ে থাকার পর কেমন যেন শূন্যতা ভর করে তিসনিকে। এই তো মাত্র 2টা দিন জিসান ছিল ওর ঘরের মধ্যে, তারপরও নিঃসঙ্গ বোধ করছিল। অন্যদিকে জিসান পুকুর পাড়ে বসে ঢিল ছুটতে থাকে। মনটা বেশি খারাপ লাগছিল। জিসান মনে মনে ভাবতে থাকে, আমি কি এতটাই অযোগ্য? তৃষ্ণা এমন আচরণ করলো, আর ওর বয়ফ্রেন্ড থাকতে আমাকে বিয়ে বা কেন করলো? নিজে তো অপমান করলো, সাথে আবার বান্ধবী আর নিজের বয়ফ্রেন্ডকে অপমান করলো। তৃষ্ণা তো আমাকে ডিভোর্সও দেবে। দেখ, আমার থেকে মডার্ন, আর আমাকে তো সহ্য করতে পারে না। ওকে, তোমার কষ্ট করে আমাকে দূরে ঠেলতে হবে না, আমি নিজেই দূরে সরে যাবে তোমার থেকে। আমার কি করা উচিত এই মুহূর্তে? আমি কি নিজের বাসায় চলে যাব? না, তাহলে ওকে না নিয়ে যাওয়ার কারণে অনেক কথা শুনতে হবে। তবে তৃষ্ণি, আমি চেষ্টা করব নিজেকে দূরে সরিয়ে নেওয়ার, আর তুমি যেন তোমার ভালোবাসার মানুষকে পেয়ে যাও, সেই পাশটাও দেখব। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, তাও এদিকে জিসানের বাড়ি ফেরার নাম নেই। সে যে এসে পুকুর পাড়ে বসেছে, এখনো সেখানেই বসে আছে। আজ দুপুরের খাবারটা পেটে পড়েনি। আসলে অনেকগুলো কথা শুনেছে তো, তাতেই পেট যেন ভরে আছে। এইদিকে বিকেল যখন পার হতে ধরলো, তানিশা আফরোজ তিসনির রুমে আসে আর বলে, কিরে, জিশানের খোঁজ নাই? কোথায় ও? ফোন করেছিলি? দুপুরের খাবার খেয়েছে তো? তিসনি ভাবছে এখন কি বলবে। ও তো সত্যি জানে না জিসান কোথায় আর খেয়েছে কিনা। তারপরেও আর উপায় না পেয়ে বলল, ও তো ওর ফ্রেন্ডের বাসায় গেছে, সেখানেই লাঞ্চ করে নিছে। ও তাহলে ঠিক আছে। কখন আসবে বলেনি? তাহলে সন্ধ্যার নাস্তা সেভাবেই বানাতাম। না, সেটা কিছু বললো না, হয়তো সন্ধ্যায় এসে পড়বে। ঠিক আছে। তানিশা আফরোজ চলে গেল। তিসনি এবার অনেক চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো, জিসান কোথায় চলে গেল? এখন না হয় আম্মুকে কোনো রকম বুঝিয়ে দিয়ে পাঠালাম, কিন্তু জিসান যদি রাতেও না ফিরে তখন আমি কি বলবো? ও কি আমাকে রেখেই ওদের বাসায় চলে গেল? যেতেও তো পারে। অনেক কষ্ট আর অপমান করে ফেলছি। আশিক ভাইয়া ওকে আবার ছোট লোক বলে অপমান করছে। ও তো আর গরিব না, যা আছে আলহামদুলিল্লাহ অনেক। ওই কথাটাই কি বেশি কষ্ট পেল? না, আমি আর জিসানকে ফিরাবো না। আমি ওর কাছে মাপ চেয়ে সব ঠিক করে নেব। আজ একটা বার জিসান বাসায় ফিরুক, আমি মাপ চেয়ে নেব। আমি একটু বেশি করে ফেলছি ওর সাথে। একজন বউ হয়ে তার বরের সাথে এমন আচরণ করা সাজে না। আমি সত্যি বাড়াবাড়ি করছি। আল্লাহ মাফ করো আমায়। এদিকে সন্ধ্যা 7টা বেজে আসলো, তাও জিসানের কোনো দেখা নাই। এবার তানিশা আফরোজ তিসনির রুমে এসে বলে, তুই কি ফোন করছিস জামাইকে? না, করিনি। আসবে কিছুক্ষণ পর। নাস্তা বাইরে করে নিচ্ছে, আর ফ্রেন্ডদের সাথেই আছে তো। আচ্ছা ঠিক আছে। এদিকে শরীর টলছে জিসানের, ঠিক মতো হাঁটতেও পারছি না। চোখে মুখেও কেমন ঝাপসা দেখতে থাকে। এমন হবেই না বা কেন? সেই যে সকালে খেয়েছে, তারপর পেটে আর এক দানা পড়েনি। তাই কোনো রকম উঠে হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে আসে। নিজেও বুঝতে পারে এখন কিছু খেতে হবে, না হলে হবে না। বাসাতেও যেতে পারবে না, তাই দোকানের সামনে এসে বসে কিছু নাস্তা অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই একটা সিঙ্গারা, চা আর কেক নিয়ে হাজির হয় দোকানদার। প্রথমে একটু পানি খেয়ে গলার তৃষ্ণা মেটায়, তারপর নাস্তা খেতে খেতে ভাবতে থাকে, আমি সত্যিই বোকা। আমি এই অপমানটা যোগ্য ছিলাম, কিন্তু এই অপমান তুমি করেছো আমায়, তার বদলা আমি নেবই। আজ আমি ঠিকই ফিরবো, তবে